পদ্মমীর লিখেছেন ইলমা বেহেরোজ। পর্ব ১। বয়াতরি ষোড়শী বইটি কাপা গলায় পড়ল। কে আপনি? খালি বাড়িতে কেন ঢুকছেন? কানা ছায়াটি থেকে কোনো জবাব না পেয়ে পুনরায় ভেজা কণ্ঠে পড়ল, বলুন না, কে আপনি? হঠাৎ একটি ম্যাচের কাঠি জ্বলে উঠল। সেই আলোয় দুই কালো গভীর বিভ্রম চোখ নিয়ে তাকিয়ে রইল ওর দিকে। শীতল স্পষ্ট কণ্ঠ চোখের মালিক বলল, আমির হাওলাদার। দৈবত্য দমকা হাওয়ায় আগুনের শিখা নড়ে ওঠে। হলুদ আলোয় আমির আবিষ্কার করে পদ্মজার দুই চোখ বেয়ে রক্ত নির্গত হচ্ছে। কিছু বুঝে ওঠার পূর্বে কতগুলো কালো হাত আষ্টপৃষ্টের মতো আঁকড়ে ধরে পদ্মজাকে টেনে নিয়ে যেতে থাকে অন্ধকার গহ্বরে। আমির পিছু নিতে নিতে টের পেল কেউ তাকে ধরে রেখেছে। সে প্রাণপণে ছোটার চেষ্টা করে। গগন কাঁপিয়ে চিৎকার করে ওঠে, পদ্মাবতী! দরপড়িয়ে উঠে বসে আমির। ওর হৃৎপিণ্ডের কম্পন এবং শ্বাস প্রশ্বাস দ্রুত চলছে। শরীর থেকে দরদর করে ঘাম ঝরছে। বিন্দু বিন্দু ফোঁটার মতো ঘাম জমাট বেঁধে রয়েছে চিবুকে। ও সহিষ্ণু চোখে ডানে বামে তাকিয়ে নিজেকে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টে আবিষ্কার করলো। স্মৃতি হাতড়ে খুঁজে পেল 2 সপ্তাহ ধরে ও কুয়েতে আছে। এতক্ষণ তাহলে দুঃস্বপ্ন দেখেছিল? আমির 2 হাতে মুখ ঢেকে দীর্ঘশ্বাস ছাড়ে। বুকের ভেতর থেকে এক আলোকিত বিরাজ করেছে। কেমন আছে পদ্মজা? আমির হাত বাড়িয়ে বালিশের নিচ থেকে একটি ছবি বের করলো। ছবিতে ড্রয়িং রুমের সোফায় শুয়ে বই পড়ছে পদ্মজা। তার লম্বা বিনুনি মেঝে ছুঁই ছুঁই। পরনের শাড়ি গোলাপি রঙের। কত সুন্দর সে নারী, কি ভীষণ মায়াবী। ছবিটার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে আমি সিদ্ধান্ত নিল 2 দিনের মধ্যে দেশে ফিরবে। আর 1 সপ্তাহ কুয়েতে থাকার কথা ছিল, কিন্তু পদ্মজার শূন্যতা ক্রমেই তাকে উন্মাদ করে তুলেছে। হঠাৎ বিষণ্ণ হয়ে পড়েছে। আর দূর নয়, দ্রুত ফিরতে হবে। তখন মধ্যরাত। 2 বেডরুম এবং ড্রয়িং রুম নিয়ে অ্যাপার্টমেন্ট। আমি যে রুমটিতে আছে সেটি সাদা। রুমের বিশাল বেড, ডাবল বেড, বিছানার চাদর সাদা। রাতে অ্যাপার্টমেন্টে ফিরে গোসল সেরে রোগ পরিহিত অবস্থায় ঘুমিয়ে পড়েছিল। জাগলো দুঃস্বপ্ন দেখে। সিগারেট হাতে নিয়ে কাচের বিশাল জানালার নিকটে এগিয়ে গিয়ে দাঁড়ালো। তখন দরজায় টোকা পড়ে। উর্দু ভাষায় ভেসে আসে, আসতে পারি? আমিরের অনুমতি অপেক্ষা করল না নারীটি। দরজা ঠেলে ভেতরে চলে এলো। রুমে তখন আবছা আলো। তার পরনে ঘুমের ছোট্ট পোশাক বললেও ভুল হবে। এক টুকরো কাপড়, রক্ত উষ্ণ করে দেওয়ার মতো সুন্দর সে। তার সবচেয়ে বড় পরিচয়, সে বিখ্যাত ইয়াকি সাফির রক্ষিতা। ইয়াকি সাফি ঔষধ শিল্পের সেরা 200 ব্যবসায়ীর মধ্যে একজন। তার কোম্পানি শাখা রয়েছে 100-এরও অধিক দেশে। এসব কিছুর আড়ালেও রয়েছে একটি রাজত্ব, বিশ্বের বৃহৎ মাদক ল্যাব, যেখানে মাদক প্রস্তুত করা হয়। তার অনেকগুলো ল্যাবের মধ্যে একটি করা হয়েছে একটি দ্বীপের বহু বছর পুরনো বাড়ির বেসমেন্টে, যেখানে কাজ করে 600-এরও অধিক কর্মচারী। ইয়াকি সাফি দেখতে মাঝারি আকারের, চওড়া কাঁধ, গায়ের রং ফর্সা, নাক খাড়া, 200 চোখ ঠিকরে পড়ছে বুদ্ধিমত্তা। অপরাধ জগতের মানুষ তাকে হস্তান্তর করে চিনে নামে। খুব কম মানুষই তার আসল নাম পরিচয় জানে। যারা জানে তারা ইয়াকি সাফির বিশ্বস্ত এবং পছন্দের। তিনি হঠাৎ সিদ্ধান্ত নিয়েছে মাদক প্রস্তুত করা কর্মচারীদের মনোরঞ্জনের জন্য একটি ল্যাবে তিনি একটি করে হেরেমের ব্যবস্থা করবেন, যেখানে থাকবে অসংখ্য সুন্দরী নারীরা, যাদের এই পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে আজীবনের জন্য চলে আসতে হবে। কখনো সেই ল্যাব থেকে ফিরতে পারবে না। যে কোনো নারী এই শর্তে মেনে নিবে না। ইয়াকি সাফের প্রয়োজনের কথা কানে যেতেই বেশ কয়েকটি দেশের নারী ব্যবসায়ী এগিয়ে আসে। তাদের মধ্যে একজন আমির হাওলাদার। বিপুল পরিমাণ অর্থ উপার্জনের সম্ভাবনা কি আর অবহেলা করা যায়? কুয়েত আসতে তার কিছুদিন বিলম্ব হয়েছে। ফলস্বরূপ সুযোগটি অন্য আরেকজন প্রায় চিনিয়েই নিচ্ছিল, কিন্তু এখন শেষব্দি নিজের বুদ্ধিমত্তা এবং চতুরতা দিয়ে সুযোগটি নিজের করে নিয়েছে। ইয়াকি সাফের সঙ্গে তার একটা পঞ্চম ডিল। আমির কিছু বলার পূর্বে মেয়েটি তার কাছে আসে। বুকে হাত রেখে কামুক চোখে তাকালো। আমির সিগারেট চালাতে অন্যদিকে ফিরতেই মেয়েটি পেছন থেকে তাকে জড়িয়ে ধরে গাড়ি চুমু খেলো। পিছিয়ে বলল, ইয়াকে পার্টনার করে দেবো তোমায়। আমিরের কোনো ভাবান্তর নেই। সে সিগারেটে আগুন ধরিয়ে মৃদু গলায় বলল, অভিয়া ইয়াসাকে জানলে? অভিয়া আমিরের মুখ চেপে ধরল। গভীর আদরের সঙ্গে আলিঙ্গন করে বলল, তোমাকে প্রথম দেখি তোমার দৃষ্টিতে থাকা শক্তির প্রাচুর্য, তোমার কথা বলার দৃঢ়তা, তোমার থুতনির ওই কাটা দাগ আমার হৃদয় নাড়িয়ে দেয়। আমি তোমার প্রেমে পড়ে যাই। অভিয়া আর আমিরের আজই প্রথম সরাসরি কথা হলো। যতবার সে এখানে এসেছে, ইয়াকি সাফির পাশে অভিয়াকে দেখেছে। প্রতিবারই খেয়াল করেছে অভিয়া তার দিকে অদ্ভুত চোখে তাকায়। অভিয়ার কামনা বাসনা সে বহু আগে টের পেয়েছে। চোখাচোখি যেন কত কথাই না বলে এই নারী। ইয়াকি সাফি এই যদি সংবাদ পায়, সঙ্গে সঙ্গে অভিয়াকে হত্যা করবে। তবুও কেন এই ঝুঁকি নিল? অভিয়া আরো ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালো। তার দুরন্ত যৌবন, মেধির নিখুঁত দেহ, ইয়াকি সাফির মতো সম্রাটের প্রায় প্রিয় রক্ষিতা। নিঃসন্দেহে রূপবতী এবং গুণবতী সে।
আমির মৃদুস্বরে বলল, তুমি গ্রিক দেবীর মতো সুন্দর, কিন্তু আমি আগ্রহ পাচ্ছি না। আমিরের ঠোঁটে অভিয়ার উত্তাপ নিঃশ্বাস পড়ছে। ফিসফিসিয়ে বলল, আগ্রহ বাড়ানোর সুযোগ দাও। কথা শেষ করেই সে আমিরের ঠোঁটে চুমু খেলো। রোপ খুলতে খুলতেই তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল আমির। অভিয়া অবাক হয়ে তাকালো আমিরের দিকে। তার দর্শন যে কোনো পুরুষ মাথা ঘুরিয়ে দেয়। এমন কোনো পুরুষ নেই যে অভিয়াকে দেখার পর মনে মনে তাকে কামনা করেনি। এমন এক নারী যে সে, যাকে ইয়াসাফি ছাড়া আর কারো সাহস নেই ছুঁয়ে দেখার। অথচ আমিরের হৃদয়, শরীর দুটো স্থির। অভিয়া বিস্মিত নয়নি তাকিয়ে বলল, তুমি সমকামী? আমির না হেসে পারল না। সিগারেটে ধোঁয়া ছেড়ে বলল, মোটেও না। গাঢ় সবুজ চোখ দিয়ে আমিরকে কয়েক সেকেন্ড পরখ করলো অভিয়া। ধীরে ধীরে বলল, স্ত্রীকে ভালোবাসো? আমির হাসল। অভিয়া উত্তর পেয়ে গেছে। নারী ব্যবসায় জড়িত তো পুরুষ কোনো নারীকে ভালোবাসে, নিজেকে অন্য নারী থেকে, তার মতো নারী থেকে দূরে রেখেছে। সে কি আমার থেকেও সুন্দরী? বলল অভিয়া। সিগারেটের ছাই ছেড়ে আমির বলল, পৃথিবীর সব নারী থেকে সুন্দর। তার চোখ মুখ চিকচিক করছে। অভিয়া আহতগ্রস্ত থেকে বলল, কেমন সে? রাতের খাবার ডাইনিংয়ে সাজানো, অভিয়া সঙ্গে করে নিয়ে এসেছে। আমির সিগারেট ফেলে ডাইনিংয়ের দিকে যায়। অভিয়া পিছু পিছু গেল। আমির চেয়ার টেনে বসে বলল, বসো। অভিয়া পাশের চেয়ার টেনে বসল। আমির বলল, নিখুঁত। ভেতরে বাইরে ডানে বামে সামনে পেছনে সব রূপে সব পোশাকে সে নিখুঁত। তার মতো কেউ নেই। তার রূপের বর্ণনা কোনো বর্ণনা হয় না। গুণের কোনো শেষ নেই। আমি তার বাক্যার যোগ্য নই। তোমার মতো কাউকে বইয়ের প্রশংসা করতে দেখিনি। অন্যদের আমার বইয়ের মতো নেই বউ। আমির গর্বের হাসি হাসল। অভিয়া বিস্ময় নিয়ে তাকে দেখছে। যে জগতের তার বসবাস, এই জগতে এমন ভালোবাসা নেই সে দেখেনি। সত্যি কি এত সুন্দর, নাকি সবটাই ভালোবাসার জন্য বলছো? যদি তুমি তাকে দেখতে, কিন্তু কখনো দেখতে পারবে না। কেন? তোমার মতো মেয়েদের সে ঘৃণা করে। কথাটি শুনে অভিয়ার চোখ মুখ লাল হয়ে যায়, রাগ হয়, কিন্তু আবিরকে সে কিছুই বলে না। মানুষটা তার প্রেমা, শুধু বলল, যার স্বামী নারী ব্যবসায় জড়িত সে আমাকে ঘৃণা করবে? নিশ্চয় না। আমির কিছু বলল না। সে কখনো কাউকে পদ্মচার কথা বলে না, নাম বলে না। পদ্মচার কাছে তার নারী ব্যবসায়ী অপ্রকাশিত, যা জানার না। প্রসঙ্গ এড়িয়ে বলল, ইয়াকিসাফি জানার আগে ফিরে যাও। অভিয়া বিষণ্ণ হয়ে জানালার বাইরে তাকিয়ে বলল, আমি তাকে ভালোবাসি না, অথচ তার মনোরঞ্জন করে পুরো জীবন কাটাতে হবে। আমার সব আছে। শুধু অভিয়ার গলা নিভে এলো। সে হাসার চেষ্টা করল। মাতোয়ারা হয়েছিলাম যে ইয়াকি তোমার প্রেমে এতটাই বেডরুম ছেড়ে নিজের জীবনের ঝুঁকি নিয়ে তোমার কাছে চলে এসেছি। নিজেকে আটকাতে পারিনি। ছোট থেকে মেয়েরা আমাকে ঈর্ষা করত। এই প্রথম কোনো নারীকে তোমার স্ত্রীর ভীষণ ঈর্ষা হচ্ছে। অভিয়া আবেগপ্রবণ হয়ে পড়েছে। আমি দয়াবান নয়, তাই সামনে থাকা সুন্দরী নারীটির দুঃখের কথা তার প্রভাব ফেলল না তার ওপরে। সে একমনে খাচ্ছে। অভিয়া পলকহীন চোখে অনেকক্ষণ আমিরকে দেখল। তার অভিজ্ঞ চোখ বুঝতে পারল আমির টলবে না। উঠে দাঁড়িয়ে চলে গেল। আমির বলল, গাড়ি আছে? জবাব দিল না সে। অ্যাপার্টমেন্ট ছেড়ে নিশ্চুপে বেরিয়ে গেল। হেরে গেছে অজানা কোনো এক নারীর কাছে। দেবীর মতো সুন্দর অভিয়া হেরে গেছে। কে সেই নারী? পতনীরে পা রাখতেই কাঁচা বেলে ফুলের মিষ্টি ঘ্রাণ চৈনক্ত অদ্ভুত এক দোলা দিয়ে যায়। এই ঘ্রাণ রূপকথা জগতের স্বাগত জানাচ্ছে। পদ্মচার উপস্থিতি যে কোনো মুহূর্তকে, যে কোনো অবাহকে রূপকথার রূপ দিতে পারে। বাড়ির সামনে গাছ ভর্তি বেলি ফুল, বাতাস শীতলতা। শীতল বাতাসের সাথে বেলির মতো মন মাতানো সুঘ্রাণ নাকে এসে লাগছে। ও ছয়টি বেলি ফুল ছিঁড়ে পুপ পকেটে নিল। আর কয়েক কদম। তার শরীরে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। বুক জুড়ে লুটেপুটে খাচ্ছে প্রবল উত্তেজনা। কুয়েতের অ্যাপার্টমেন্টে অতি আর নগ্ন হয়ে হৃদয় স্পর্শ করতে পারেনি। শরীরের সামান্য লোমকূপ কোপাতে পারেনি। অথচ এখানে পদ্মজা আর কয়েক কদম দূরে ভাবতেই আমির পুড়ে যাচ্ছে। টের পাচ্ছে পাঁজরের গায়ে দরাস সরাস পাড়ি খাচ্ছে হৃৎপিণ্ড। আমির চাবি ঘুরিয়ে সাবধানে দরজা খুলতে যেতেই শব্দ না হয়। বৈঠকখানায় নীল বাতি জ্বলছে। ব্যাগপত্র রেখে পা টিপে টিপে দ্বিতীয় তলায় উঠে আসলো। বেডরুমে প্রবেশ করতেই শুক্কর ব্যথায় মুচড়ে উঠল। কাত হয়ে বেঘরে ঘুমোচ্ছে পদ্মজা। পরনে কালো ব্লাউজ, খয়েরি শাড়ি, হাতে স্বর্ণের বালা। সোনালি আলোয় তার ক্রিম রঙা মুখ, গলা, কোমর, হাত পা জলজল করছে। আমির পোশাক পরিবর্তন করে সাদা ফতুয়া আর পাজামা পরল। বেলি ফুলগুলো হাতে নিয়ে পদ্মজার পায়ে শুয়ে প্রাণ ভরে শ্বাস নিল। শান্তি। পদ্মজা ঘুমের কোলে বেলি ফুলের তীব্র ঘ্রাণ টের পাচ্ছে। এই রুমে ফুলের তীব্রতা এতটা আসে না। আমির মুখের উপর ঝুঁকে ঘুমন্ত বধূর রূপ পর্যবেক্ষণ করছে। যখন সে আরো ঘনিষ্ঠ হয়, পদ্মজার গায়ে ঘ্রাণ নিতে চাইল। পদ্মজা চোখ খুলল। আপনি? ও চিৎকার করলে উঠল। ও হৃদস্পন্দনের গতি বেড়ে গেছে। দুই হাতে জাপটে ধরল আমিরকে, কাঁদতে শুরু করলো। আমি শব্দ করে হেসে উঠল। পদ্মজাকে টেনে নিল বুকের উপর।
চেপে ধরল শরীরের সঙ্গে। প্রতিটি শিরা উপশিরা দপদপ করছে। পদচার বিশ্বাস হচ্ছে না আমির এসেছে। তার স্বামী, তার মুকুট, মাথার মুকুট, স্ত্রী হিসেবে ও চমৎকার। আমিরকে রাজার মতো সম্মান করে, মান্য করে, আর ভীষণ ভালোবাসে। পদচা মুখ তুলে আমিরকে দেখলো। চোখে মুখে আলতো করে ছুঁয়ে দিয়ে ফোপানো দেখলো। চোখ মুখ আলতো করে ছুঁয়ে দিয়ে ফোপানো শুরু করলো। আসমিক খুশিতে উন্মাদ হয়ে গেল পদ্মচা। কেঁদে বুক ভাসিয়ে দিচ্ছে। বিয়ের পর এটা ছিল তাদের দীর্ঘ প্রতীক্ষার দূরত্ব। কেউ প্রচন্ড ভালোবাসার পর, সার্বক্ষণিক বিশেষ অনুভব করানোর পর যদি হঠাৎই দূরে চলে যায়, পৃথিবীর সবকিছু তখন বড্ড নিষ্ঠুর হয়। বিগত দিনগুলো কিভাবে কাটিয়েছে শুধু ওর সৃষ্টিকর্তা জানে। মুহূর্তে উষ্ঠ হয়ে ওঠে দুটো দেহ, যেন ভাব ছড়াচ্ছে, একে অপরকে বৃষ্টিরূপে টেনে নেয় নিজেদের মরুভূমি ক্ষয় আঙ্গিনায়। অতৃপ্ত অসুখী দুটি দেহ মন লাভ করে তৃপ্তিময় স্বর্গীয় সুখ। আমার পিছপিছিয়ে উচ্চারণ করে, পদ্মবতী আমার রানী। শেষ রাত থেকে সকাল অবধি বজ্রবিদ্যুতে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে। বৃষ্টির পর পরিবেশ সতেজ হয়ে উঠেছে, ঠিক পদ্মজার মনের মতো। জানালা দিয়ে ঠান্ডা বাতাস আসছে। বৃষ্টির পর মাটি থেকে বিশেষ যে গন্ধ বেরোয় সেটাকে গবেষণকরা বলে পেট্রিকোর, বাংলায় শ্বেতা গন্ধ। পদ্মজার পছন্দের ঘ্রাণ। জানালা দিয়ে মৃদু ঘ্রাণ নাকে আসছে। বৃষ্টি হবার পরদিন বাগানে গিয়ে অনেকক্ষণ বসে থাকে সে, কিন্তু আর ব্যস্ততার জন্য আজকে যেতে পারেনি। রাতে একটা আবেগঘন হয়ে পড়েছিল যে আমি খেয়েছে কিনা সেও জিজ্ঞেস করার মতো মাথাতেই আসেনি কথাটা। যখন মাথায় আসলো তখন ফজরের আজান শোনা যাচ্ছিল। আমিরও ততক্ষণে ঘুমিয়ে পড়েছে। তবুও পদ্মচা মৃদুস্বরে ডেকেছিল, শুনছেন? খেয়ে ঘুমান। আমির চোখ বুঝে অবস্থায় পদ্মচাকে জড়িয়ে ধরে মৃদু গলায় জবাব দিয়েছিল, খেয়েছি। দেশে পৌঁছালো বিকেলে। পদ্মচাকে হঠাৎ চমকে দিবে বলে মধ্যরাতে বাড়িতে ঢুকেছে। যতবার বাহিরে গিয়েছে ফিরে বাড়িতে এসেছে মধ্যরাতে, শেষ রাতে অথবা ভোরে। ঘুম থেকে জেগে আমিরকে দেখে পদ্মজা যে প্রতিক্রিয়া ব্যক্ত করে, এটি আমিরের বড্ড পছন্দের। তবে এবারের প্রতিক্রিয়া দীর্ঘ দূরত্বের জন্য বেশি স্পর্শকাতর ছিল। কড়াইয়ে তেল ঢেলে মাছগুলো প্রস্তুত করে পদ্মজা। তেল গরম হয়ে গেছে। মাছ ছাড়ার সময় চুলার আঁচ কমিয়ে নিয়েছে একেবারে। কড়াইয়ে খুব করে হালকা করে মাছ ছাড়লো, যাতে তেল ছিটে না আসে। কোথায় তুমি? আমিরের গলা। পদ্মজা চোখ তুলে তাকায় সিঁড়িতে। আমির গোসল ছেড়ে সিঁড়ি বেয়ে নামছে। তার ভেজা চুলে লেপ্টে রয়েছে কপাল জুড়ে। স্নিগ্ধ সুন্দর একটা মুখ সতেজ চলমান দেখাচ্ছে আমিরকে। নারীর ভেজা চুল নিয়ে কবি লেখকেরা অনেক লিখেছে, পুরুষের ভেজা চুল নিয়ে কেন লেখেনি? পদ্মজা লাজুক চোখে দেখে সৃষ্টির অবক্ত রূপ। আমিরের যত বয়স বাড়ছে ততই যেন আকর্ষণীয় হয়েছে। পদ্মজাকে মিটিমিটি হাসতে দেখে আমির বলল, হাসটা কেন? পদ্মজা মুখ গম্ভীর করে ভান করে কড়াইয়ে আরেকটা মাছ ছেড়ে বলল, কোথায় হাসলাম? আমি কখনো ভুল দেখি না। আমির ইচ্ছে করে পদ্মজার শাড়ি আঁচল দিয়ে চুল মুছল। সূক্ষ্ম চোখে পদ্মজাকে দেখল। পদ্মজা ঠোঁট টিপে হাসছে। আমির দ্রুত নিজের পুরো শরীর পরোক্ষ করল। কোথাও সাবানের ফেনা লেগে আছে কি? আয়নার সামনে দাঁড়িয়ে সাবানের ফেনা কোথায় লেগে আছে খুঁজে বের করার ব্যর্থ চেষ্টা করে। কিছু তো নেই, তাহলে হাসতো কেন? দিতে পরে প্রশ্ন করলো সে। পদ্মজা সশব্দে হেসে উঠল। আমির জেনে গেছে এরকম একটা ভাব নিয়ে বলল, বুঝেছি, মজা নিচ্ছ, ঠিক আছে, আমি কিছু মনে করিনি। তার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে যেন সে পদ্মজার অনেক বড় অন্যায় ক্ষমা করে দিল। পদ্মজা ব্যস্ত হয়ে টেবিলে খাবার পরিবেশন করে। 2 রকম মাংস, মাছের মাথা দিয়ে মুগ ডাল, মাছ ভাজা, নিরামিষ চচ্চড়ি দেখে আমির সব স্নিগ্ধ কণ্ঠে বলল, ঘুম থেকে কখন উঠেছ? পদ্মজা বলল, কিছুক্ষণ আগে। এত দ্রুত এত কিছু রান্না করা সম্ভব না। তোমাকে বলেছিলাম সকাল সকাল না উঠতে। তার কণ্ঠে রাগের আজ। পদ্মজা জবাব দিল না। জগে জল ভরে বিভিন্ন প্রসঙ্গে গেল। অর্ডারটি কি পেয়েছেন? রাতে এ নিয়ে প্রশ্ন করার ফুরসত হলো না। শেষ বাক্যটি উচ্চারণের সময় তার স্বর খাদে নেমে আসে। বলা বাহুল্য, আমিরের কুয়েত যেতে বিলম্ব হওয়ার কারণ হঠাৎ পদ্মজার গা কাঁপিয়ে জ্বর আসা। এমতা অবস্থায় পদ্মজাকে রেখে আমির কিছুতেই বাড়ি থেকে বের হতে চায়নি। পুরোপুরি সুস্থ করে তোলে তারপর কুয়েত পাড়ি জমিয়েছে। আমির চেয়ার টেনে বসে হাস্যমুখ বলে বলল, অন্য আরেকজনকে নিয়েই নিচ্ছিলাম, কিন্তু তোমার দোয়াতেই বোধহয় আমরা পেয়ে গিয়েছি। রিজিকে যদি থাকে তাহলে যেভাবে হোক পাওয়া যায়। এখন তো অনেক কাজ। আজ অফিস যাবেন? পদ্মজাকে টেনে কোলে বসিয়ে ও রক্তজবা ঠোঁটের দিকে স্থির দৃষ্টি রেখে আমির বলল, আজ কোথাও যাব না, তো শুধু তোমার সঙ্গে থাকবো। পদ্মজা শিথিল হয়ে আসলো। এতদিন আমির ছিল না, তাই তার হৃদয় চাইছে মানুষটা আজ সারাদিন তার সাথেই থাকুক। ও প্রশ্রয় দিল। পরক্ষণে খাবার ঠান্ডা হয়ে যাওয়ার আতকে দ্রুত দ্রুত সরে গেল। বলল, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, আমার ক্ষুধা লেগেছে। আমির হো হো করে হেসে ফেলল। দুজনে একসঙ্গে দুপুরে খাবার খেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল থেকে রাজা হরিশ্চন্দ্রের ঢাবে ঘুরে আহসান মঞ্জিলে পৌঁছায়। ঘুরতে বের হওয়ার সিদ্ধান্ত পদ্মজার। তার হঠাৎ করে আমিরের সঙ্গে ঘুরতে ইচ্ছে করেছিল।
আজকের আবহাওয়া সুন্দর, রোদ নেই, মৃদুমন্দ বাতাস বইছে সর্বক্ষণ। এমন আবহাওয়ায় বের হতে কার না ভালো লাগে বলুন তো? এই প্রাসাদের নাম আহসান মঞ্জিল কেন? হঠাৎ প্রশ্ন করলো পদ্মজা। আমির দার্শনিকের মতো প্রাসাদটি দেখে বলল, কেন? আমির ইতিহাসে কাঁচা। সে তুখুর, ফার্সি, উর্দু, আরবি, ইংরেজি এবং হিন্দি ভাষায়, এছাড়া হিসাব নিকাশ খুব ভালো জানে। কিন্তু ইতিহাস? পদ্মজা বলল, এটি প্রাসাদের প্রতিষ্ঠাতা নবাব আব্দুল গনি। তিনি তার পুত্র খাজা আহসানুল্লাহর নামকরণে এই নামকরণ করেছেন। থামলো, শ্বাস নিল, পরক্ষণে আমিরকে খোঁচা মারতে বলল, মুক্তিযুদ্ধ কত সালে হয়েছে সেটা জানেন তো? আত্মসম্মানে প্রবল খাপা পড়েছে, এমন হই হই ভাবে হই হই করে উঠল আমি। মুক্তিযুদ্ধ সচ্চক্ষে দেখেছি। তুমি জানো মুক্তিযুদ্ধে আমার কত অবদান আছে? পদ্মজা হেসে আমিরের সাথে পাঞ্জাবির উপর থেকে শুকনো পাতা ঝেড়ে দিয়ে বলল, জানি। পাকিস্তানি মিলিটারি আপনাদের বাড়িতে এসেছিল। একজন পানি খেতে চেয়েছিল, তার পানিটা আপনি ইঁদুর মারার বিষ মিশিয়ে দিয়েছিলেন। কিন্তু এতে মিলিটারির লোকের কিছুই হয়নি। অনেক বড় অবদান রেখেছেন। পদ্মজা গর্বে হাততালি দিল। আমির থমকে দাঁড়িয়ে ভ্রু নাচিয়ে বলল, মস্করা হচ্ছে? তাদের খুনসুটি চলছে বাড়ি ফেরা অবধি। বাড়িতে প্রবেশের সময় গেটের বাইরে সন্দেহভাজন একজনকে আবিষ্কার করলো আমির। যাবার সময় লোকটাকে দেখেছিল। পদ্মজাকে দরজা অবধি এগিয়ে দিয়ে বলল, তুমি যাও, আমি আসছি। অসময়ে কোথায় যাচ্ছে? এখানেই আছি, তুমি হাত মুখ ধুয়ে নাও, ধুলোবালি লেগে গেছে। আমিরকে দ্রুতপদে আসতে দেখে আগন্তুক বিজলির গতিতে স্থান ত্যাগ করে। তীব্র বাতাস বইছে, চারিপাশে বৃষ্টির আগমনী বার্তা। আমির দারোয়ান তারিকুলকে প্রশ্ন করে, সবুজ শার্ট পরা একটা লোক এখানে ছিল, খেয়াল করেছ? দারোয়ান বলল, জি স্যার। কতক্ষণ ধরে ছিল? সকাল থেকে। আমি কয়েকবার ডেকেছি, শুনল না। সন্ধ্যার পর নাস্তার পর টেলিভিশন চালু করতে পর্দায় ভেসে উঠল লিখন ছায়ের মুখ। এটা সেই সিনেমা যে সিনেমায় অভিনয় অনিন্দপুরকে ঘিরে পদ্মজার বাড়িতে ছিল। এই সিনেমার প্রত্যেকটি দৃশ্য পরিচিত হওয়ায় পদ্মজার সিনেমাটা খুব পছন্দের। তা অজানা নয় আমিরে। যেহেতু লিখনের সঙ্গে পদ্মজার একটা অতীত আছে, তাই আমিরের কথা ভেবে পদ্মজা টিভি বন্ধ করে দিতে চাইলে আমির তাকে বাধা দিয়ে বুকে টেনে নিয়ে বলল, সেসব অতীত। এখন লিখন শাহ শুধুমাত্র একজন অভিনেতা। বিনোদনের জন্য আমরা তার সিনেমা দেখতেই পারি। এক টুকরো শুভ্র শীতল মেঘ যেন পদ্মজার হৃদয় ছুঁয়ে গেল। ও মুখ তুলে এক নজর আমিরকে দেখে ভাবল, কি মহৎ চিন্তাধারা। মানুষটা কত সরল, কোনো ঘোরপাচ নেই, সবকিছু হাসি মুখে মেনে নেয়। আমির উচ্ছ্বাস নিয়ে বলল, দেখো দেখো, তোমাদের টমেটো গাছগুলো দেখাচ্ছে। পদ্মজা টিভির দিকে তাকায়। সিনেমায় এখন তাদের বাড়ির দৃশ্য দেখানো হচ্ছে। ওই দুই চোখ ভরে নিজের বাড়ির আনাচে কানাচ দেখছে। দেখল না শুধু আমিরের বেঁকে যাওয়া দুই ভ্রু, লিখনের মুখ, কণ্ঠের স্বর, নড়াচড়া, ঈর্ষার ঢেউ তুলেছে বুকে। পদ্মজার প্রথম ভালো লাগা এই পুরুষ মানুষটি। লিখন নিজের সীমানা জানে, কখনো নিজের সীমা অতিক্রম করেনি, তবুও আমির তাকে ঈর্ষা করে। লিখনের এই ভালো মানুষের জন্য পদ্মজা তাকে খুব সম্মান করে। আমির ভাবে, ওর সম্মানের ভাগ হয়ে গেছে। ও মানতে পারে না, হাত নিষ্পিস করে লিখনের কলার চিপে ধরতে। সিনেমা শেষ হতে আরও 1.5 ঘন্টা বাকি। এতক্ষণ লিখন শাকে সহ্য করা আমিরের পক্ষে সম্ভব নয়। ও তাৎক্ষণিক সিদ্ধান্ত নেয়, পদ্মজার জন্য পুরো অনন্তপুরের সবকিছু সিডিতে আনার ব্যবস্থা করবে। পদ্মজা যা চায় তাই এনে দেবে সে। তবে এই সিনেমা আর নয়। ও টয়লেটে কথা বলে রুমে গিয়ে কাউকে টেলিফোনে করে বলে 5 মিনিটের পর পুরো এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিতে। বেজে উঠল ইন্টারকম। সেক্রেটারি গলা, মিস্টার আমির হাওলাদার, রফিক মাওলানা এসেছে আপনার সঙ্গে দেখা করতে। এমডি কুতুবুদ্দিনের চাচা রফিক মাওলা। তার বয়স 37, চুলের রং কালো, গায়ের রং ফর্সা, নাক মোটা, পরনে কালো রঙের স্যুট, আকাশি রঙের শার্ট এবং চামড়ার জুতো। তার মধ্যে ইবলিসের ছায়া আছে, দেখলেই মনে হয় অশুভ প্রকৃতিক। তাদের হাত ধরে আমিরের শহরের নারী ব্যবসার সূচনা হয়েছিল। অভিজ্ঞতার ঝুলি ভারী হওয়ার পর আমির নিজে আলাদা ব্যবসা শুরু করতে চাইছে। কুতুবুদ্দিনের সঙ্গে তার বাকবিতরণটা হয়। আমির তাদের আড়ালে নিজের একটি দল তৈরি করেছিল, তাই কুতুবুদ্দিন তার হাঁটু ভেঙে দিতে পারেনি। তাদের মধ্যকার লড়াই যখন তীব্র আকারে ধারণ করে, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা হামিদ খান ফয়সালের মধ্যেও দুজনের লড়াই থামিয়ে নিজেদের মতো করে কাজের অনুপ্রেরণা যোগ করে। তারপর থেকে নিশ্চুপ নারী ব্যবসায়ী নিয়ে দুই দলের মধ্যে প্রতিযোগিতা চলছে। আমির দেশের সাধারণ নারী হয়েও নিজের চতুরতা, বুদ্ধিমত্তার কারণে এমপি কুতুবুদ্দিনের ক্ষমতার প্রতিদ্বন্দ্বিতা করার মতো শক্তিশালী হয়ে ওঠে। কেউ কারো থেকে কম নয়। ইয়াকি সাফির হেরেম তৈরির জন্য নারী সংগ্রহের দায়িত্ব প্রথম কুতুবুদ্দিনের হয়ে রফিক মাওলানার পাওয়ার কথা ছিল। কিন্তু যখন আমির উপস্থিত হলো, ইয়াকি সাফির মত পরিবর্তন করে দায়িত্ব আমিরকে দিয়ে দিল। আমি সেদিন পৈশাচিক হাসি এসেছিল। তাদের গত 5 বছরের আয়
আর এই চুক্তি আয়ের সমান। কুতুবউদ্দিন ভেবেছিল এই টাকায় নিজের জাহাজের ব্যবসাকে আরো বড় করবে, অন্যদিকে আমিরের পরিকল্পনা এই টাকায় এয়ারলাইন্সের ব্যবসা শুরু করবে। গত 9 বছর যাবৎ কুতুবউদ্দিন কিংবা তার চামচা রফিক মাওলানার সঙ্গে আমিরের সরাসরি বাক্য আদান প্রদান হয়নি। আজ রফিক মাওলানা কেন এসেছে, তাও এই অফিসে? এখানে পণ্যের রপ্তানি নিয়ে কার্যক্রম যাবতীয় চলে। বিয়ের আগে ব্যবসায় লাভ ছিল, তবে এতটাও নয়। পদ্মজাকে শহরে নিয়ে আসার পর সে ব্যবসা নিয়ে খুব আগ্রহ দেখাতে শুরু করে। তার আগ্রহকে মূল্য দিতে গিয়ে আমির ব্যবসার সময় বাড়িয়ে দেয়। লাভ হতে থাকে চারদিক থেকে। 1 বছর হলো নিজের পণ্য তৈরি করে রপ্তানি দিচ্ছে। ব্যবসার গুণগান সর্বত্র ডালাপাড়া ছড়াতে শুরু করেছে। গোডাউনের পাশাপাশি এখন তাদের একটা ফ্যাক্টরিও রয়েছে। গত 5 বছরে বাংলাদেশের সফল ব্যবসায়ীদের কাতারে চলে এসেছে আমির হাওলাদার। তার ছায়াতলে অনেক শ্রমিক কাজ করে। হাতে গোনা কয়েকজন ছাড়া প্রত্যেকের সাধারণ সৎ কর্মচারী মাত্র। ব্যবসার আড়ালে কি চলে সে সম্পর্কে কেউ জানে না। আমিরের দ্বিতীয় অফিস অন্য এলাকায়। নারী ব্যবসার সঙ্গে জড়িত কিংবা অন্য কোনো অপরাধ জগতের বাসিন্দার প্রত্যেককে ওখানে দেখা করতে হয়। আমার সেক্রেটারিকে বিড়িকে গলায় বলল তাকে আসতে দিবেন না। ইন্টারকমের সুইচ অফ করে দিল। আলমগীর সহ আরো 6 জন আমিরের অফিসে ঢুকলো। দ্বিতীয় অফিসে যাবার সময় হবে না বলে তাদেরকে আমির এখানে রেখেছে কাজ বুঝিয়ে দেওয়ার জন্য। কে কোন এলাকায় যাবে, কিভাবে কি করতে হবে, একটা ছক তৈরি করে প্রত্যেকের হাতে তা তুলে দিল। আলমগীরের পাশে কবির দাঁড়িয়ে আছে, 23 বছরের তরুণ। বছর কয়েক আগে কবিরকে পদ থেকে তুলে এনেছিল আমির। মাতালের মতো চোখ বুঝে আসছে বারবার, ঢুলছে সে। আমির কপাল কুঞ্চট করে বলল, ওর কি হলো? কবির ধপাত করে আলমগীরের পায়ের উপর গিয়ে পড়ে। আলমগীর দ্রুত ধরে ফেলে, বেশ কিলে ফেলেছে। কবির জড়ানো গলায় বলল, আমি শুনতাছি, তাহলে দাঁড়াইতে পারতাছি না। পা দুইটা কইতানি সইলা গেছে, আপনি কন, আমি শুনতাছি। আমির গর্জে উঠল, গাড় ধরে ওকে বের করে দাও। আবার বাজলো ইন্টারকম। সেক্রেটারি বিনীত স্বরে বলল, আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত। রফিক মাওলা বলেছেন তিনি আপনার স্ত্রী সম্পর্কে কিছু বলতে চান। তাৎক্ষণিক আমিরের শরীরের স্নায়ুতে টান পড়ল, রোগে রোগে কিছু একটা ছুতে শুরু করলো। রফিক মাওলানা পদ্মজার সম্পর্কে কি বলবে? ভালো কিছু নয় তো নিশ্চিত। আমির বলল, ভেতরে পাঠিয়ে দাও। তার চোখে মুখের রং পরিবর্তন হতে দেখে আলমগীর প্রশ্ন করল, কি হয়েছে? রফিক মাওলানা অফিসে। ও এখানে কি করে? পদ্মজাকে নিয়ে কিছু বলতে চায়। কবির ছাড়া বাকিরা উপস্থিত 6 জনের মুখে উৎসাহ ছড়িয়ে পড়ে। এরা প্রত্যেকে আমিরের বিশ্বস্ত সঙ্গী। এক একজনকে এক এক দলের দলনেতা হয়ে কাজ করে। পদ্মজা সম্পর্কে সব জানে। 5টি বছর পদ্মজার থেকে নিজেকে লুকিয়ে রাখার সে আপ্রাণ চেষ্টা ছিল আমিরের, তাতে এদেরই অবদান রয়েছে। আমির কোথাও গেল তাই পদ্মজায় আড়াল থেকে রক্ষা করে। তাদের নাম সাদিক, সুরুজ, আবুল, আসাউদ সওদার, কবির এবং আলমগীর। রফিক মাওলানা অফিসে ঢুকলো। প্রশংসার দৃষ্টিতে তাকানো চারিদিকে, চাকচিক্য এবং অভিজাত্যপূর্ণ অফিস। দাঁত বের করে হেসে বলল, বহুদিন পর দেখা মিস্টার হাওলাদার। আমিরের সোজাসাপটা প্রশ্ন, কি বলতে চান? রফিক পাখিদের দেখে বলল, এদের সামনেই বলবো? দ্রুত বলুন, আমার কাজ আছে। তারা দিল আমির। পদ্মজার নাম উঠায় অস্থির বোধ করছে সে। আগে তো বসতে দিন। আমির ও রফিকের কাছাকাছি বয়স। এমন সময় দুজনের মধ্যে মহব্বত ছিল। একে অপরের তুই বলে সম্বোধন করত। সেই সম্পর্ক আর নেই। এখন দুজন দুজনের প্রতিদ্বন্দ্বী, শত্রু। আমিরের মুখোমুখি একটি চেয়ারে দখল করে বসলো রফিক। বলল, ভাবি কেমন আছে? শরীর ভালো আছে তো? রফিকের মুখে পদ্মজার সম্পর্কে কিছু শুনতে চায় না আমির। এতটাই অস্থির হয়ে পড়েছে যে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে। রফিক পুনরায় বলল, ভাবি নাকি জ্বর এসেছিল, এখন ঠিক আছে? আমির কটমট করে তাকিয়ে আছে। তার হয়ে আলমগীর বলল, হিয়ালি ছাড়ুন, কি বলতে চান? কাজের কথায় আসুন। রফিক কাজ চাকিয়ে বলল, ভাবি সম্পর্কে বলতে চাই। রফিক পদ্মজার সম্পর্কে কিছু বলতে চায়। শোনার পর থেকে আমিরের রক্ত টকপক করছে। সে গর্জে ওঠার আগেই রফিক বলল, ভাবিকে দেখার সৌভাগ্য হয়নি, তবে শুনলাম ভাবি নাকি। রফিক থামলো। আমিরের দিকে তাকিয়ে ফিসতে হাসলো। আমির মনে মনে ভাবছে, রফিক যেন এটা না বলে যে ও জেনে গেছে পদ্মজা আমার ব্যবসা সম্পর্কে কিছু জানে না। তাহলে শত্রুপক্ষরা আমাকে ধ্বংস করার মোক্ষম হাতিয়ার পেয়ে যাবে। এটা যেন না হয়। কিন্তু তাই হলো। রফিক নাটকীয় ভঙ্গিতে বলল, ভাবির থেকে আড়াল করা কি ঠিক হচ্ছে? অর্ধাঙ্গিনী তো সব জানা উচিত। সে জানবে না, তোকে জানাবে। ভাবির সাথে অবিচার করেছ, আমি তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। বুঝো না বুঝার ভান ধরে বলল। আমির বলল, কি জানার কথা বলছেন? রফিক নিষ্পাপ গলায় বলল, অতীতের ফষ্টি নষ্টি, 2টা বউ, নারী ব্যবসা, এত বড় একটা চক্র। আমির কথার মাঝে উত্তেজিত হয়ে পূর্বে সম্বোধনে চলে আসলো, যা কুত্তার বাচ্চা, এক্ষুনি বেরিয়ে যা।
আলমগীর সাদিক দুজন মিলে রফিককে বগল থাবা দিয়ে বের করে দেওয়ার জন্য। রফিক ঠোঁট পাখা করে হেসে হেঁটে বলল, আশা করি ভাবি তার স্বামীর গল্পটা খুব আগ্রহ নিয়ে শুনবে। আমিরের চোখ দুটো লাল হয়ে আছে, বুকের ভিতর একাধিক করে জ্বলছে দিক দিক আগুন। রফিক মাওলানা জানে মানে কুতুবুদ্দিনও জানে। সে ফেসে গেছে, পাথর হয়ে গেছে আমির। দ্রুত আলমগীরকে থামিয়ে দিয়ে দুর্বল এবং কর্কশ গলায় বলল, কি চাস? রফিক বিজয়ী হাসি হাসলো, দুই হাত ছেড়ে আবার চেয়ারে বসে পেশাগত ভঙ্গিতে বলল, তার বলেছেন ইয়াকি সাফের সঙ্গে যে চুক্তিপত্র করেছেন সেটা যেন আপনি বাতিল করেন। আপনার পশ্চিমের জায়গাটাও চাই, যেখানে আপনি আরেকটা ফ্যাক্টরি করতে যাচ্ছেন। স্যার, সেখানে শপিং মল করবেন আর 4টি জাহাজ চাই। এমনভাবে বললো যেন রফিক খুব সামান্য একটা ব্যাপার চাইলো। আমি চুক্তিপত্র বাতিল করলে কুতুবুদ্দিন অর্ডারটি পাবে? তার কোনো নিশ্চয়তা আছে? না পেলেও সমস্যা নেই, যা আমাদের থেকে কেড়ে নেওয়া হয়েছে আমরা তা চাই না, সেটি আপনি ভোগ করুন। দাঁত কিলিয়ে হাসলো রফিক। অনেকক্ষণ যন্ত্রণাদায়ক নীরবতা চেপে রইল রুমে। রফিক ডেস্কে একটা দলিল রেখে বলল, এখানে সাইন করো এবং সিল দিয়ে সন্ধ্যার মধ্যে পাঠিয়ে দিলেই হবে। আমির জানে এরা শুধু এতটুকু নিয়েই থামবে না, তাকে সর্বশান্ত করে দেবে, ধীরে ধীরে চষে নিবে তার সর্বকিছু। রক্ত শূন্য হয়ে গেছে আমিরের চেহারা, তরুণ সেই মুখটি যেন হঠাৎই বয়স্ক হয়ে গেছে। হাসিতে ভরে গেল রফিকের মুখ, বলল, আসছি। কাছের দরজার ওপাশে পদ্মজাকে দেখা যাচ্ছে, বিন্দুপুরের খাবার নিয়ে এসেছে। রফিক থমকে দাঁড়াই। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। আমির সকালে তাকে বলে এসেছিল যেন দুপুরে খাবার নিয়ে অফিসে আসে। পদ্ম চাইল, সেক্রেটারি এখনো আমির থেকে অনুমতি নেয় না। আলমগীর দ্রুততার সঙ্গে কবিরকে বাথরুমে ঢুকিয়ে দিল। বাকিরা মিটিংয়ে আবহ সৃষ্টি করে পোশাক ঠিক করে ডেস্কের ওপর পাশে থাকা চেয়ারে চোয়ালে গোল হয়ে বসল। আমির নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে রফিকের দিকে তাকালো। রফিক বুঝতে পেরে সেও একটা চেয়ারে বসে। অফিসের ভেতরটা মুহূর্তেই এমন রূপ নাই যে কোনো গুরুত্বপূর্ণ মিটিং চলছে। পদ্মজা অফিসে ঢুকেই থতমত খেয়ে যায়। দুপুরে কখনোই আমির ব্যস্ত থাকে না। সে নিকাব তুলে প্রবেশ করেছে। তাকে প্রথমবারের মতো রফিক দেখল। পদ্মজা বিনয়ের সঙ্গে দুঃখিত বলে ওয়েটিং রুমে চলে যায়। রফিক ভীষণ মজা পেয়েছে। তার এমন একটা ভাব নিয়ে উচ্ছ্বাসিত হয়ে বলল, দারুণ, ভাবে কিন্তু অসম্ভব সুন্দরী। এত সুন্দর মানুষ আমি আগে কখনো চোখে দেখি নাই। তার চোখ দুটোকে চকচক করলো লালসায়। আমিরের কানে কথাটি যায়নি, পাথরের মতো বসে আছে সে। রফিক চলে যেতেই বাকিদের বেরিয়ে যেতে বলল আমির। আলমগীর কবিরকে নিয়ে ছাদের দিকে চলে যায়। পদ্মজা মাতাল অবস্থায় কবিরকে দেখলে সর্বনাশ হয়ে যাবে, হাজারটা প্রশ্ন করবে। পদ্মজা কবিরকে এখানকার ঝাড়ুদার হিসেবে চিনে। সবাইকে বেরিয়ে যেতে বলে পদ্মজা অফিস রুমে ঢুকলো। পদ্মজাকে দেখেই আমির হেসে বলল, স্বাগতম ম্যাডাম। লাঞ্চ বক্স রেখে পদ্মজা বলল, অ্যাজ অসময়ের মিটিং। কিছুদিন সময় ছিল না, অনেক কাজ জমে গিয়েছে। আমি না থাকলে সব এলোমেলো হয়ে যায়। আমি তো খোঁজখবর রেখেছি, সব ঠিকঠাকই ছিল। আমি থতমত না খেয়ে কথা ঘুরিয়ে বলল, সেগুলো জানছিলাম। নতুন অর্ডার নিয়েও কথা হচ্ছিল। আমি হাজার চেষ্টা করেও নিজের চোখে মুখে ছড়িয়ে পড়া আতঙ্ক ও রক্তশূন্যতা সরাতে পারছে না। পদ্মজা বোরকা খুলে তার কাছে গিয়ে বলল, কি আপনার কি হয়েছে? এই মুহূর্তে মনের অবস্থা আড়াল করতে চাও বোকামি হবে। আমির পদ্মজার কোলের জড়িয়ে ধরে ধীরে ধীরে বলল, কুয়েত নেটওয়ার্ক নিয়ে যে চুক্তিটা হয়েছে সেটা যোগান দেওয়া কঠিন হবে। আপনি এত কিছু করেন, এটাও করতে পারবেন। যদি একেবারেই না পারেন চুক্তি বাতিল করে দিন। চাপ নিয়ে এত টাকার তো প্রয়োজন নেই। আমির দীর্ঘশ্বাস ছেড়ে বলল, কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকো, আমাকে প্রাণ ভরে শ্বাস নিতে দাও। পদ্মজা ভাবছে কি এমন হলো যে উনি এত এলোমেলো হয়ে গেছেন। শুধু কি কাজের চাপ? বাড়ির নাম শুকতারা। চুন সুরকি ব্যবহার করে ছোট্ট আকারে লাল ইটের গাঁথুনিতে নির্মিত একটি মাঝারি আকারের দ্বিতল বাড়ি। ট্যাক্সি থেকে নেমে পদ্মজা প্রথমে বলল, কার বাড়ি? পেছন থেকে সুরজ বলল, আমার দাদার বাড়ি। আর এখন আর কেউ থাকে না। আমির বাড়ির চাবি নিয়ে কৃতজ্ঞ চিত্তে বলল, বড় উপকার হলো সুরজ, ধন্যবাদ জানানোর ভাষা নেই। কথা দিচ্ছি বাড়ির এক বিন্দু ক্ষতিও হতে দেব না। আর কি বলছো? আমার বাড়ি মনে করে তো তোমারও বাড়ি। আর আমি জানি তোমরা বাড়ির খুব যত্ন করবে। অসম্ভব রোগা ধরনের একটা ছেলেটাকে আসতে থেকে সুরজ বলল, ওই তো ভুবন এসে গেছে, নিচতলার ঘরটিতে ও থাকবে। এখন যা প্রয়োজন ভুবনকে বলেই এনে দেবে। সামনে বাজার আছে। শুকতারার দুই পাশে অনেকগুলো পুরনো ভবন। প্রতিটি ভবনে 30-45টি করে রুম এবং প্রত্যেকটি রুমে একটি করে পরিবার বাস করে। অসংখ্যগুলি পার হয়ে তারপর সড়কে উঠতে হয়। কলোনির অনেক মহিলা জানালা দিয়ে গেটের সামনে উকি দিয়ে দেখছে তাদের। শত্রুপক্ষ ভাবতেও পারবে না নিরাপত্তার জন্য তারা এরকম একটা জায়গায় এসে উঠেছে। পদ্মজা গেটের ভিতরে পা রাখতেই যাবে, তখনই আমির খপ করে ধরে ফেললো। কিছু বুঝে ওঠার পূর্বেই তাকে পাচা কোলে তুলে নিল। সঙ্গে সঙ্গে চারপাশ থেকে গুঞ্জন ভেসে আসলো। পদ্মজা অপ্রবিত হয়ে উঠিল লজ্জায়। কি করছেন?
আমির বলল, হাওলাদার বাড়িতে ঢুকেছিলে আমার কোলে চড়ে, পতনীরে ঢুকেছিলে আমার কোলে চড়ে, শুকতারাতেও এখন তোমাকে বহন করে প্রবেশ করবে। কথা শেষ করেই আর ভেতরে পা রাখলো। বাড়িটির সামনে দিয়ে পথের উপরেই আসছে বাড়িতে ঢোকার পথ ও দোতলার একটু ওঠার সরু সিঁড়ি। পরিত্যক্ত দেওয়ালটি বাড়িটির দেওয়ালে পেয়ে উঠে গেছে নানান লতানো ঝোপঝাপ। বাড়ির সিঁড়ি পেয়ে একটি বিশাল রুমে প্রবেশ করে। পদ্মজা চোখ ঘুরিয়ে রুমটি পর্যবেক্ষণ করলো। কালো কাঠের চেয়ার, টেবিল, খাট, আলমারি, শোকেস, ড্রেসিং টেবিল, বুক সেলফ কি নেই। আসবাবপত্রগুলো দেখেই বোঝা যাচ্ছে অনেক পুরনো। বুক সেলফে থাকা সবগুলো বইয়ে ভালো জমে আছে। পদ্মজা প্রতিটি বই ভালো ছেড়ে ছেড়ে উলট পালট করে দেখলো। এক দু পৃষ্ঠা পড়লো। সব ইংরেজি উপন্যাসা বিষয় নিয়ে বলা আছে। সুরজ ব্যাগপত্র নিয়ে ভেতরে ঢুকে জানাই, আমার দাদা ইংরেজি গল্প উপন্যাস খুব পছন্দ করতেন। পদ্মজা হাসলো। আমি বইগুলো পড়তে পারি? এ যেন অনুমতি নিতে হবে। অবশ্যই পড়বেন। পদ্মজা বিনয়ের সঙ্গে বলল, ধন্যবাদ, দুপুরে খেয়ে যাবেন। কিন্তু আমি রান্নাঘরটা গিয়ে দেখি। আবার পেছন থেকে ইশারা করলো। সুরজ দ্রুত বলল, না না, আজ নয়, আরেকদিন এসে খাবো। আজ আমার জরুরি কাজ আছে, আমি তাহলে আসি। আমি অস্বস্তি লুকাতে হাসলো সুরজ। পুনরায় বলল, আসি ভাবি, ভালো থাকবেন। সুরজ বেরিয়ে যেতেই পদ্মজা বলল, আপনার বন্ধু অমায়িক? বন্ধু চাবল? অবশ্যই, সব বন্ধুই এরকম। কোথায় পান এরকম বন্ধু বান্ধব? আমি শুধু হাসলো। মুখে কিচ্ছুটি বলল না, মনে মনে বলল, ওরা টাকার গোলাম, বন্ধু নয়। যেদিন আমার হাতে ক্ষমতা থাকবে না, অর্থ থাকবে না, সেদিনই বিশ্বস্ত ওই মানুষগুলোকেই আমাকে ধ্বংস করবে। দুটো হাত পেছন থেকে জড়িয়ে ধরাই ওর পাবনার সুতো ছিঁড়ে যায়। গাড় ঘুরিয়ে পদ্মজাকে দেখে তাকে বুকের সাথে জড়িয়ে ধরলো। পদ্মজা বলল, কি ভাবছেন? আমির ওর কপালে চুম্বনে বলল, তোমার কথা। 2 দিন আগে বৈঠক খানা জুড়ে পায়চারি করছে পদ্মজা। দুপুরে আমির এলোমেলো অবস্থায় রেখে আসার পর থেকে উদ্বেগের কারণে চির ধরে পারছে না সে। বিকালে গড়িয়ে সন্ধ্যা হলো, আমির ফিরল না। ওরা উদ্বেগ বেড়ে মানসিক চাপে বাধিত হলো। বাধ্য হয়ে অফিসের সেক্রেটারির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে। মিসেস হাওলাদার বলছি। ওপাশ থেকে ভেসে আসলো, মিস্টার হাওলাদার বলছি। পদ্মজা উৎকণ্ঠিত হয়ে পড়ল, কখন আসবেন আপনি? অফিসে কেউ নেই, অনেক কাজ জমেছে, শেষ করেই চলে আসবো। সন্ধ্যার নাস্তা করেছি, চিন্তা করো না। আমির পতনীরে ফিরল রাত 11টায়। গাড়ির শব্দ শুনে পদ্মজা তড়িঘড়ি করে নিচতলায় নামে। কলিং বেল বাজার আগেই ও দরজা খুলে দিল। আশ্চর্যজনকভাবে ওদের আগ্রহে অপেক্ষা করা পদ্মজার মুখোশটি দেখে আমিরের ক্ষিপ্ত হৃদয় শিথিল হয়ে আসে। চোখ মুখ থেকে বিরক্তির ছাপটা সরে যায়। পদ্মজা দ্রুত নিয়ে আসলো 1 গ্লাস পানির ঠান্ডা শরবত। কোনো রকমের প্রশ্ন না করে হাস্যবদনে আমিরকে শার্ট খুলতে সাহায্য করলো। আমির ক্ষীণ কণ্ঠে বলল, মুখটা শুকনো লাগছে কেন, খাওনি? পদ্মজা ঠোঁটে হাসি রেখে বলল, একসঙ্গে খাবো। মেয়েছে চকচকে দেখে আমির বলল, চাচি এসেছিলেন? গোসল সেরে নিন, আমি খাবার প্রস্তুত করছি। মোনা কবে আসবে? বড় বোনের বিয়ে, গ্রামে গেছে, কিছুদিন তো লাগবেই। কাউকে নিয়ে আসবো কাজে সাহায্য করার জন্য? প্রয়োজন নেই, কিছুদিনের ব্যাপারই তো। চাচি এসে সব ধুয়ে মুছে দিয়ে যাবেন। বাজার করেন তারিকুল ভাই, আমার কাজ তো শুধু রান্না করা। আমির গোসল করে নিশ্চুপে রাতের খাবার খেয়ে টুকটাক কথা বলল। তা তো নির্জীবিতা। চঞ্চল মানুষটা হুট করে গম্ভীর আর শান্ত হয়ে গেছে। পদ্মজা অবগত নয় আমিরের সমস্যা সম্পর্কে, তবে এটা বুঝতে পেরেছে কিছু একটা ঘটেছে। এই মুহূর্তে প্রশ্ন করা ঠিক হবে না। প্রথমে মানুষটার ঘুমের প্রয়োজন। মস্তিষ্কে সতেজ করে শক্তি দেয়। মধ্যরাত অব্দি আমি শুধু এপাশ ওপাশ করলো, কিছুতেই ওর 2 চোখের পাতায় ঘুম এক হচ্ছে না। এমন দুজন তার দুর্বলতা জেনে গেছে, যাদের সঙ্গে লড়াই করা কঠিন হবে। রফিক মাওলা এবং এমপি কুতুবউদ্দিন হত্যা করার কথা সে ভাবছে, কিন্তু কিভাবে? এছাড়া আর কি উপায় আছে ফাঁদ থেকে বাঁচার? আমির বিরক্ত নিয়ে বিছানা ছেড়ে বারান্দায় চলে যায়। ওর পরনে হালকা রঙের ছোট প্যান্ট, খালিকা। রাতের আকাশে গোল বৃত্তের মতো চাঁদ। সে সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস টানল। তা স্পষ্ট শুনতে পেল পদ্মজা। ভাবলো, এতটা ভারী হয়ে আছে কেন মানুষটার মন? কিসের যন্ত্রণা পেয়ে বেড়াচ্ছে? কিসের চাপ এত সহ্য করছে? পদ্মজার শাড়ি আঁচল বুক থেকে নামিয়ে কোমরে কুচল। কাছের একটি বাতিতে ঢাললো ঠান্ডা তিলের তেল। টুংটাং শব্দ শুনে আমির রুমের দিকে ওকে দেয়। মৃদু আলোর নিচে পদ্মজার দাঁড়িয়ে আছে, হাতে তেলের বাটি। সে রুমে এসে উপর হয়ে শুয়ে পড়ে। পদ্মজার হাতে তেলের বাটি তার পা থেকে মাসাজ করতে শুরু করে। ভালো করে তেল দিয়ে পায়ের পাতা একটু সামনে পিছনে করে মাসাজ করে চাপ দেয়। তারপর হাতের আঙ্গুলে চাপ দিয়ে মাসাজ করে দেয়। একেবারে পায়ের নিচ থেকে উপরে উঠে গেল, আবারও নিচে ম্যাসাজ করলো। এভাবে কয়েকবার করার পর তা তোয়ালে দিয়ে ঢেকে দিল। পালঙ্কের ডান পাশের দেওয়ালে একটা বড় আয়না টাঙানো। আমির সেদিকে অপলক চোখে তাকিয়ে আছে। পদ্মজাকে দেখছে। এলোমেলো চুল, শাড়ি পুরোটা কোমরে কুচে রাখা, উপরিভাগে শুধু প্রিন্টের ব্লাউজ। এক হাতে যেন আঁকা কোনো
চিত্র শরীরের সাথে সাথে আমিরের চোখ দুইটা শীতল হয়ে আসে। প্রচন্ড মানসিক চাপে অতিষ্ঠ হয়ে যাওয়া মানসিক আরামদায়ক মেসেজে ধীরে ধীরে ঝরঝর হয়ে উঠেছে। শরীরে এসে ভর করেছে রাজ্যের ঘুম। পদ্মজা আয়নায় তাকায়, দুজনের চোখাচোখি হয়। কত প্রেম পদ্মজার ওই চোখ দুটো আমির আবেগঘন হয়ে পড়ে উঠল। যেদিন তোমার চোখে ঘৃণা দেখব সেদিন আবার বেঁচে থাকার কারণ থাকবে না। আমিরের মুখ থেকে নিঃসৃত ভারী কথাটিকে পদ্মজা হালকাভাবে নিয়ে বলল, আপনার মতো মানুষকে কেউ ঘৃণা করতে পারে না। আমি তো নই। কতটা ভালোবাসো আমায়? এহীন প্রশ্নে পদ্মজা অবাক হয়ে দর্পণের দিকে তাকালো। তেলের মাসেজ দারুণভাবে প্রবাহিত করেছে আমিরের মন এবং শরীরকে। উত্তর শোনার পূর্বেই হারিয়ে গেল ঘুমের রাজ্যে। পদ্মজা তেলের পাটি রেখে ঘুমন্ত আমিরের গালে কপালে চুমু দিয়ে ফিসফিসিয়ে বলল, কত যে ভালোবাসি কি করে বোঝাই। অফিসে ঢুকতেই সেক্রেটারি আমিরের কাছে এসে একটি চিরকুট নিয়ে এলো। স্যার, জৈনক ভদ্রলোক দিয়ে বললেন এটা জরুরি, আপনাকে যেন দেওয়া হয়। আমি ডান হাতটা বাড়িয়ে চিরকুটটি নিয়ে খুলল। তাতে লেখা মুখোশ উন্মোচন পর্ব শুরু। ও তাতে দাঁত চিরবে চিরকুটটিকে ছিঁড়ে কুটকুটি করে ডাস্টবিনটা ফেলে দিল। জানালার পথটা তুলে রাস্তায় সন্দেহভাজন লোক দুজনকে দেখতে পাই। পদ্মজা কখন কোথায় যায় জানার জন্য কুতুপুত্তির লোক লাগিয়েছে। আমি ঠোঁট কামড়ে কিছুক্ষণ ভাবল। দুপুরে হতেই ড্রাইভারকে ডেকে বলল পদ্মজাকে ওর অফিস থেকে বাড়ি নিয়ে যান। যত যাই হোক রাস্তায় গাড়ি থামাবেন না, কারোর সঙ্গে যেন পদ্মজার কোনো কথা না হয়। ড্রাইভার বাতের মতো মাথা ঝাঁকিয়ে বলল, জি স্যার। ড্রাইভার চলে গেল। সে টেলিফোন করে সেক্রেটারিকে বলল সাদিক, সুরজ এবং কবিরকে পাঠাতে। তারা অফিস রুমে ঢুকতেই পাশাপাশি সোজা হয়ে দাঁড়ালো। আমি প্রথমে সাদিককে বলল কুতুবুদ্দিন আর রফিক মাওলানকে অনুসরণ করতে হবে। ওদের প্রতিদিনের তথ্য চাই, কখন কোথায় যাচ্ছে, কার সাথে কথা বলছে, পরিবারে কি চলছে, পরিবারের সব সদস্যদের সম্পর্কেও যাবতীয় তথ্য সব জানতে চাই। সুরজ বলল মোচা কলোনি দিয়ে শুকতলা নামে একটা যে বাড়ি আছে সেখানে পুরনো কিছু আসবাবপত্র গুছিয়ে আসবে। বুক সেলফে কিছু পুরনো বই রাখবে। পদ্মজার সামনে এরকম আচরণ করবে যাতে ও বুঝে বাড়িটি তোমার পৈতৃক বাড়ি। কবিরকে বলল মোচা কলোনির চারিপাশে তোমার লোকদেরকে রাখবে। চারিপাশে সর্বক্ষণ সবকিছু পর্যবেক্ষণ করার জন্যই আগামীকাল থেকে পদ্মজাকে নিয়ে আমি মোচা কলোনিতে থাকবো। শুকতারাকে প্রতিটি মুহূর্তেই দূর থেকে পাহারা দিতে হবে। ওরা তিনজন আমিরকে আশ্বস্ত করে বেরিয়ে যায়। উত্তেজনায় আমিরের কপালের রগগুলো দপদপ করছে। পদ্মজাকে কখনো কিছু জানতে দিবেন না, সে কখনোই না। পদ্মজা বাড়ি ফিরে দেখে তরিকুল গেটের পাশে অজ্ঞান হয়ে পড়ে আছে। মাথা থেকে রক্ত ঝরছে। সে ড্রাইভারকে নিয়ে দ্রুত গাড়ি থেকে নামলো। উৎকণ্ঠ নিয়ে তরিকুলকে বলল, তরিকুল ভাই শুনছেন? তরিকুল ভাই। ড্রাইভার তরিকুলের কালে থাপ্পড় দিয়েও সাড়া পেল না। বলল, পানি লাগবে ম্যাডাম। পানি আনার জন্য বাড়ির ভিতরে ঢুকে আটকে উঠল পদ্মজা। মেঝেতে ছড়িয়ে আছে কাচের অসংখ্য টুকরো। চেয়ার, টেবিল, সোফা, আলমারি সব জিনিসপত্র এলোমেলো হয়ে আছে। কেউ তার গোছানো সংসারকে তছনছ করে ফেলেছে। পাশের দেওয়ালে লাল রং দিয়ে আগন্তুক লিখে রেখেছে, মরবে। কি এসব করেছে? পদ্মজা আতঙ্কে দ্রুত আমিরের কাছে টেলিফোন করলো। হ্যালো হ্যালো, এখানে তাণ্ডব ঘটে গেছে। ওপাশ থেকে শ্বাসরুদ্ধ কণ্ঠে ভেসে এলো, কি হয়েছে? বাড়িতে কেউ হামলা করেছে, সব জিনিসপত্র চুরমার করে ফেলেছে। আপনি দ্রুত আসুন। তুমি ঠিক আছো পতবতী? আমির হন্তদন্ত হয়ে অফিস থেকে বের হলো। গাড়ি দিয়ে রওনা দেয় বাড়ির উদ্দেশ্যে। বাড়ি ফিরে চারিপাশে অবস্থা দেখে হতভম্ব হয়ে যায়। হামলাকারীদের উদ্দেশ্যে চিৎকার চেঁচামেচি করে, পুলিশকে কল করে। তরিকুলের অবস্থা বেগতিক, রক্তপাত হচ্ছে। তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। ইন্সপেক্টর শাহিন মাহফুজকে আসতে থেকে পদ্মজাকে আড়ালে যেতে বলে আমির। পদ্মজার পর্দার আড়াল থেকে শুনে তাদের কথোপকথন। ইন্সপেক্টর প্রশ্ন করলেন, আপনি কাকে সন্দেহ করছেন? আমি জানি না, আমার সন্দেহ করার মতো কেউ নেই। নির্ভেজাল মানুষ আমি। গত কয়েকদিনে সন্দেহভাজন কিছু ঘটেছে? আমিরকে দ্বিধান্বিত হতে দেখা গেল। বলল, গতকাল আমার কাছে একটা হুমকি এসেছিল। আমি যদি নিটওয়ারের চুক্তিপত্র বাতিল না করি আমার স্ত্রীকে হত্যা করবে। কিসের মাধ্যমে হুমকি এসেছিল? একটা চিরকুটে লেখা ছিল। পদ্মজা অবাক হয়ে যায়। আমির দুশ্চিন্তার কারণ তবে এই ছিল? ইন্সপেক্টর ভেবে বললেন, শুনেছি সম্প্রতি আপনি কুয়েত থেকে ফিরেছেন। সেখানে ব্যতিক্রম কিছু ঘটেছিল বা ফেরার পথে অফিসে কোনো সমস্যা হয়েছিল? অফিসে হয়নি, তবে কুয়েত আলী আকবরের নামে এক ব্যবসায়ী নিটওয়ারের একটা অর্ডার পাওয়ার কথা হয়, কিন্তু কর্তৃপক্ষ শেষ অবধি অর্ডারটি আমাকে দিলেন। বাকি সব সাধারণ ঘটনা ছিল। হয়তো তিনি ক্ষোভের বসে আপনার ক্ষতি করতে চাচ্ছেন। আপাত দৃষ্টিতে নিটওয়ারের চুক্তিপত্র বাতিলের সঙ্গে একমাত্র ওনারই ফায়দা আছে। আমার ভারাক্রান্ত মনে পড়ল, উনি ভীষণ ভালো মানুষ। ইন্সপেক্টর হাসলো। ভালো মানুষের আড়ালেই শয়তান থাকে, কিন্তু হাতে যেহেতু প্রমাণ নেই ওনাকে ধরতে পারবো না। আমি অনুরোধ বোধ করলো। আমার স্ত্রী বাড়িতে একা থাকে, ভাগ্যিস আজ বাড়িতে ছিল না, নয়তো কি হতো। আমার চোখ বুঝে ভয় মাথা চাকায়।
জোর দিয়ে বলল, দ্রুত নিরাপদ ব্যবস্থা করুন প্লিজ। ইন্সপেক্টর গম্ভীর হয়ে কিছুক্ষণ বসে রইলেন। আমির উদ্বিগ্ন হয়ে চেয়ে আছে কিছু শোনার জন্য। ইন্সপেক্টর বলে, আগন্তুককে আমরা জানি না, যেহেতু হুমকি পেয়েছেন, আবার বাড়িতেও হামলা হয়েছে, ব্যাপারটা খুবই জটিল। ভালো হয় যদি আপনার স্ত্রীকে কিছুদিন নিরাপদ জায়গায় রাখেন, ততদিনে আমরা আলী আকবর সম্পর্কে প্রমাণ বের করে অ্যারেস্ট করার ব্যবস্থা করব। আমার চোখে মুখে বিস্ময় ফুটিয়ে বলল, কি বলছেন? বাড়ি ছাড়তে হবে কেন? আপনি বাড়ির বাইরে পুলিশের টহল রাখলেই তো পারেন। দেখুন, আলী আকবরই যে খুনকের চেষ্টা করেছে এটা তো নিশ্চিত না। এমনও হতে পারে আপনার কোনো আত্মীয় বা চেনা কেউ এই কাজ করেছে। আপনার যদি এখানে থাকেন তাহলে আত্মীয়রা আসবে, আটকাতে পারবেন না। কখন কি ঘটে বলা যায় না। আমাদের নিরাপত্তার ব্যবস্থা করতে সমস্যা নেই, আমি শুধু একটা উত্তম উপায় জানালাম। আগন্তুক ধরা পড়া না অবধি আপনি আপনার স্ত্রীকে সবার থেকে আড়ালে রাখুন। শুধু যে আপনার স্ত্রীর প্রাণের হুমকি রয়েছে এমন নয়, আপনারও আছে। পদ্মজা আর নিজেকে আটকাতে পারল না, পদ্মার আড়াল থেকে বলল, দুঃখিত মাঝে কথা বলার জন্য। হামলাকারীকে চিনলে তার থেকে বাঁচার পথ বের করা যায়, কিন্তু যখন হামলাকারী অজ্ঞাত হয় তখন কোনো দিক দিয়ে আক্রমণ আসে বোঝা দেয়, তখন নিজেকে রক্ষা করার উপায়ও থাকে না। আমার মনে হয় হুমকিদাতাকে কে না জানা অবধি কিছুদিন আড়ালে থাকায় সর্বাধিকভাবে উত্তম হবে। আমির পদ্মজার দিকে পিঠ করে বসেও ছিল। পদ্মজার কথা শুনে ওর ঠোঁটে হাসি ফুটে উঠল। পরিকল্পনা কাজে লেগেছে। পদ্মজার মুখ থেকে এই কথা শোনার জন্য এত এত দামি জিনিসপত্র ভাঙতে হলো, তরিকুলকে আঘাত করতে হলো। পরপর কাহিনীগুলোকে পদ্মজার ভীষণভাবে প্রভাবিত করেছে। আমি স্বস্তির নিঃশ্বাস পেলে ইন্সপেক্টরের দিকে তাকিয়ে ভ্রু নাচাই। তার ইঙ্গিত বুঝতে পেরে ইন্সপেক্টর কথোপকথন শেষ করে বলল, ম্যাডাম বুদ্ধিমতী, আমার মনে হয় এটাই ঠিক হবে। আপনারা এমনভাবে বেরিয়ে যাবেন যাতে কেউ বাহির থেকে না বোঝে আমি এখানে ফাঁদ পেতে শয়তানি করবে। আমি বলল, যদি বাড়ি ছেড়ে মঙ্গল হয় তবে তাই হোক। আপনি দ্রুত হামলাকারীকে খুঁজে বের করার চেষ্টা করুন। আমার স্ত্রী বেশি দিন বাড়ি ছেড়ে থাকতে পারে না, ভীষণ ভালোবাসে সংসারটাকে। নিশ্চিন্তে থাকুন, বাড়ি চাবিটা দিয়ে যাবেন। ইন্সপেক্টর যেতে বলতেই পদ্মজা আমিরের কাছে এলো। এত কিছু হয়ে গেল আর আমাকে বলেননি? ওর দুই গালে হাত রেখে আমির বলল, চিন্তা করতে যে, সে তো এমনি হয়েছে। আপনি চিন্তা থাকলে আমারও চিন্তা হয়। এখন বলুন, আমার খোঁজকাজ করি? তোমার খারাপ লাগবে না বাড়ি ছেড়ে থাকতে? আমিরের বুকে আলতো করে হাত বুলিয়ে পদ্মজা বলল, আমাকে নিয়ে ভাববেন না, আপনার সঙ্গে যেখানে থাকবেন সেটাই আমার সংসার। আমি সন্তুষ্ট চিত্তে পদ্মজাকে আলিঙ্গন করে এবার কুতুবউদ্দিন এবং রফিক মাওলানাকে ফাঁদে ফেলার পরিকল্পনা করতে হবে, ওদের ধ্বংস করতে হবে। কিন্তু একটা ব্যাপার সে বুঝতে পারছে না, কুতুবউদ্দিন তার কাছে জাহাজ কেন চাইল? কুতুবউদ্দিন দেশের সবচেয়ে বড় জাহাজ ব্যবসায়ী। 4টি জাহাজ নিয়ে তার কি ফায়দা? সন্ধ্যা, পুকুর পাড়ে ঝিঝির মতো কলটান। আনিমনগর অপেক্ষারত অবস্থায় সিগারেট ফুঁকছে। পুকুর পাড়ে পরিত্যক্ত লুচ্চাকরণের সন্নিহিত স্থানে অবস্থিত, পাশে বাজার। কিছুক্ষণের মধ্যেই আমির আসলো। চারিপাশ দেখে বলল, জায়গাটা নিরাপদ। এই পুকুরে এক মেয়ের আত্মহত্যা করেছিল, তারপর থেকে কেউ এখানে আসে না, ভয় পায়। হাসলো আলমগীর। সিগারেটে এগিয়ে দিল আমিরের দিকে। আমির 2 ঠোঁটের ফাঁকে সিগারেট রেখে বলল, গ্রামে যোগাযোগ করেছ? কি অবস্থা? কাজে নেমে পড়েছে, কিছুদিনের মধ্যে রিদওয়ান ঢাকা আসবে। আমার বাড়িতে যেন না যাই। অথচ বাড়িতে একা। কি বলে এসেছিল? বাজারের কথা। একা বাড়িতে ভয় পাবে না? সারা রাত একা গোরস্থানে থাকতে বললেও থাকতে পারবে। 2 ভাই একসঙ্গে হাসলো। আলমগীর আরেকটা সিগারেট ধরিয়ে বলল, পথ আলাদা হলেও দুজনের সাহস কিন্তু একই রকম। বাড়ি ভালো লেগেছে? কার? অতজার? কিছুদিন আনন্দেই থাকবে। কিছু সন্দেহ করেছে? এখনো না। ওদের আলোচনা চলল দীর্ঘক্ষণ। এক পর্যায়ে আলমগীর বলল, শুনলাম কুতুবউদ্দিনের ছেলে জেল থেকে পালিয়েছে, পুলিশ ধরার চেষ্টা করছে। কোনটা? দুইটাই তো জেলে ঝুললাম। পিয়াসের বোনকে যে ধর্ষণ করলো হামজা। পিয়াস এখানকার রাজা, ওর থেকে বাঁচবে না হামজা। বর্ষা মানে জল, জল মানেই জলজ ফুলের মেলা। তাই বর্ষা আসতে না আসতেই ফুটতে শুরু করেছে শাপলা পদ্ম। পুকুরে পদ্ম ফুল দেখে আমিরের ভীষণ ভালো লাগা অনুভূতি হলো। মনে হলো প্রতিটি পদ্ম ফুলই যেন পদ্মজার আরেকটা অবয়ব। হঠাৎ আলমগীর ভয় পেয়ে সরে যায়। কি কি ওটা? আমির টর্চের আলো ফেলে দেখে একটা ব্যাঙ। ওটাকে লাথি দিয়ে সরিয়ে ফেললো। ব্যাঙ ওটা বলেই সে দাঁত বের করে হাসলো। আলমগীর বুকে ফু দিয়ে বলল, পুকুরে নাকি মেয়েটার আত্মা গুড়গুড় করে। আমির ঠোঁটে হাসি চেপে রেখে প্রসঙ্গ আড়ালো। বলল, রফিক মাওলানার কোনো খবর পাওয়া গেছে? তেমন কিছু পাওয়া যায়নি, তবে এই রফিকের লোকচোর চারিদিকে ছড়িয়ে পড়েছে, পদ্মজাকে খুঁজছে। আমির হাতের সিগারেটটা ফেলে চোয়াল শক্ত করে বলল, ওরা পদ্মজার মুখ দেখার সুযোগও পাবে না। তারপর পেছনে তাকিয়ে চারিপাশ দেখে বলল, যাচ্ছি। সাদেককে বলো আগামীকাল এখানে আসতে। বাজারে থাকা টিউবওয়েলের পানি দিয়ে কিছুক্ষণ কুলি করলো সে, সিগারেটের দুর্গন্ধটা দূর করতে।
কিন্তু শুধু পানি দিয়ে তো যাবে না, আজ ধরা পড়তেই হবে। বাজার পেরিয়ে গলির মুখে এসেই দেখলো মুচা কলোনি অন্ধকারে তলিয়ে আছে। এখানে বিদ্যুৎ নেই, হারিকেন দিয়ে চলে সবাই। তবে বাজারে বিদ্যুতের লাইন আছে। এখন বর্ষাকাল, তাই পরিবেশে মৃদু শীতল হাওয়া, চারিপাশ নিরিবিলি। প্রথম গলিতে ঢুকতেই কেউ একজন নড়ে চড়ে ওঠে। টর্চ ধরতেই লোকটিকে চেনে মনে হয়। আমার প্রশ্ন করলো, যাদত? যাদত মাথে চাকায়, বিনীত জানাই, আমরা আছি। ওরা বেশ কয়েকজন মোচা কলোনির ঘাপটি মেরে আছে। শুধুমাত্র শুকতারা আর পদ্মজাকে পাহারা দেওয়ার জন্য আমি কিছু না বলে চলে যাই। ভেতরে সরু গলিতে ঢুকতেই ওর মনে খটকা লাগে। অনেকগুলো পা ওর দিকে এগিয়ে আসছে, হাতে কোনো অস্ত্র নেই। ও হাত নষ্টিবদ্ধ করে স্যাঁতসেঁতে মাটিতে মারিয়ে সামনে এগিয়ে যায়। কয়েক কদম এগোতেই 6টি অল্প বয়সী কিশোরী যুবক পথরোধ করে দাঁড়ায়। ওদের হাতে লাঠি ছুরি। এখানকার বকে যাওয়া ছেলেরা। বয়সে সবচেয়ে বড় ছেলেটার মাথায় কোকড়া চুল। ছেলেটা আমিরের দিকে ছুরি ধরে বলল, এই এলাকায় থাকতে হইলে আগে আমা করে চাঁদা দিতে হয়, মানিবাদ বের কর। গলির শেষ প্রান্তে থেকে দলের দুজন লোক সাহায্য করার জন্য এগোতে চাইলে আমির বলে উঠল, থামো। এই কথা শুনে কোকড়া চুলগুলো রেগে গেল। আমিরের গলা ছুরি ধরল, কি কইলি? আমাদের থামতে কোস? এত সাহস? মারতে চাস? আমার মজা পাচ্ছে। ও আত্মসমর্পণের সিদ্ধান্ত নেয়। পকেট থেকে মানিব্যাগ বের করে ছেলেটির হাতে দেয়। সেখানে দুটো 500 টাকার নোট ছিল। ছেলেগুলো খুশি না হয়ে বিস্মিত হলো। আমির যে ভয় পাচ্ছে তা স্পষ্ট, অথচ চিৎকার চেঁচামেচিও করছে না, বাধাও দিচ্ছে না। সোজা মানিব্যাগ দিয়ে দিল। ব্যাপারটা হজম হচ্ছে না খোকরা চুলে। বলিষ্ঠ আমিরকে প্রথমে হতে ভেবেছিল এই লোকটাকে চাঁদার জন্য ঢুকলে নিষ্ঠুর প্রতিহত করবে, তাই সে একজনকে নিয়ে এসেছে। আমির চলে যাওয়ার সময় কোকড়া চুলের কাজ ছাপড়ে চোখ টিপে উৎসাহ দিল, চালিয়ে যাও, ভালো করেছ। ছেলেগুলো হতভম্ব হয়ে তাকিয়ে রইল আমিরের যাওয়ার পানে। কিছুই বুঝলো না, লোকটা পাগল নাকি? টুকতারা আমিরের দলের একজন বয়স্ক লোকের ছিল। লোকটি সারা জীবন পাপ করেছে। রাস্তা থেকে বাচ্চাদের তুলে নিয়ে ছিনতাইকারী, ভিক্ষুক, মাদক ব্যবসায়ী বানিয়েছে। শত শত নারীর সঙ্গে ফুর্তি করেছে, দর্শন করেছে। কিন্তু শেষ বয়সে এসে তার মনে হয় সে এককালে ভুল করেছে। মৃত্যু ভয় পেতে থাকে, অনুতপ্ত হয়ে বাঁচতে চায় সবকিছু থেকে। লোকটা খ্রিস্টান ছিল, দুনিয়াতে আপন বলতে কেউ ছিল না। রাত্রির কাছে সব স্বীকার করে পবিত্র হওয়ার অভিলাষে যখন উপনীত হয় আমিরের কথায়, তার লোকবল এই বাড়িতেই লোকটিকে শ্বাসরোধ করে হত্যা করে। তারপর থেকে বাড়িটি পড়ে আছে। মাঝে মধ্যে আলমগীর এখানে আসে। স্থানীয়দের বলেছে লোকটি তার আত্মীয়। এই বাড়ির উত্তরাধিকার বলতে কেউ নেই, যে তাদের যে কোনো প্রয়োজনে অবাধে প্রবেশ করতে পারে এখানে। আমি শুকতারা গেট পার হয়ে 2য় তলায় ওঠে। পতজার কোনো সারা শব্দ নেই। সে ভয় পেয়ে যায়, দ্রুত রুমে প্রবেশ করে। পতজা ঘুমোচ্ছে। সারাদিন কাজ করেছে, বাড়িঘর নিজের মতো করে গুছিয়েছে, তাই সন্ধ্যা হতেই নামাজ আদায় করে ঘুমিয়ে পড়েছে। ওর মাথার কাছে হারিকেন জ্বলছে, নিবু নিবু আলো। পেছনে বিশাল জানালা, জানালা দিয়ে হুড়হুড় করে বাতাস ঢুকছে। ঠান্ডায় গুটিসুটি মেরে আছে পদ্মজা। আমি পাতলা খাতা টেনে তাই ওর গায়ে। জানালা দিয়ে দেখা যাচ্ছে আকাশের বৃত্তাকার চাঁদ। চাঁদের গায়ে কালো কালো দাগ। হারিকেনের আলোয় আবেশে এক অনুভবে মগ্ন হয়ে আমি পদ্মজাকে জানাই, দেখো চাঁদের গায়েও দাগ আছে, তোমার গায়ে নেই। কোথা থেকে জানো চাপা চেঁচামেচি ভেসে আসছে। আগ্রহবোধে থেকে আমির বারান্দা থেকে উকি দেয়। দূরের এক বিস্তৃত দুজন লোক মারামারি করছে। ও রান্নাঘরে গিয়ে কালোজিরা বক্স খুঁজে বের করে। পদ্মজা নিয়মিত কালোজিরা চিবোত। হেমলতা এই অভ্যাস তৈরি করে দিয়ে গেছেন। যেখানে যায় সঙ্গে করে কালোজিরা নিয়ে যায়। আমির হাতে কিছুটা নিয়ে মুখে পড়ে নাই, কি বিস্বাদ। তবুও সহ্য করে চিবোতে থাকে সিগারেটের দুর্গন্ধ দূর করার জন্য। পদ্মজা টের পেলে তুর কালাম ঘটবে। রুমে এসে কিছুক্ষণ পদ্মজার পাশে বসে থাকে। হলুদ আলোয় ওই মুখটা চোখ দুইটা ভরে দেখছে। ঘুম পাচ্ছে না, করার মতো কিছুও নেই। এই মুহূর্তে বের হওয়ার সুযোগ নেই। পদ্মজাকে দেখে ছাড়া আর কি করার আছে? অবসরে পদ্মজাকে দর্শন করাও একটা আবেগঘন ভালোবাসার অনুভূতি সৃষ্টি করে বুকে। আমির আলতো করে এক আঙ্গুল পদ্মজার নাকে স্পর্শ করালো। গাল, ঠোঁট, চিবুক স্পর্শ করলে তারপর হেসে জাদু করে নিয়ে এসেছে এই নারী। সদ্য জন্ম নেওয়া শিশু কান্নার স্বর শোনা যাচ্ছে। আমির আবার বারান্দায় যায়। বস্তিতে এখন আর কেউ মারামারি করছে না। একটা টিনের ঘরের সামনে অনেক মানুষ ভিড় করছে। তারা হঠাৎ করে পরিচার কথা মনে পড়ে। আকাশের দিকে দৃষ্টিপাত করে। সেখানে লক্ষ লক্ষ নক্ষত্র রাজি। আকাশের তারাদের দেখতে দেখতে চোখের তারায় ভেসে ওঠে পরিচার চর্ম। সেদিন সকালে পদ্মজার খিচুনিযুক্ত ব্যথা শুরু হয়। ব্যথা থেকে তীব্রতর হয়ে ওঠে এবং সময়ের সাথে সাথে তা ঘন হতে থাকে। ওর যন্ত্রণা দেখে আমির উন্মাদের মতো আচরণ করেছিল। দিকদিশা হারিয়ে ফেলে। প্রসব বেদনা সম্পর্কে কোনো ধারণা না থাকায় ওর মনের কোণে ভাসতে থাকে পদ্মজা হয়তো মারা যাচ্ছে। হাসপাতালে পৌঁছিয়েতেই ডাক্তাররা পদ্মজাকে কেবিনে নিয়ে যায়। সে তখন বৃষ্টি হাড়ভাঙা ব্যথায় সমান যন্ত্রণা ছটফট করছিল।
আমির ভেতরে যেতে চাইলে তাকে আটকে দেওয়া হয়। বাহির থেকে পদ্মজার আর্তনাদ শুনে আমি চিৎকার করতে শুরু করে, ওর ব্যথা কমছে না কেন? ওর ব্যথা কমান, ঔষধ দিন। এখানে কি ভালো ডক্টর নেই? যত টাকা লাগবে আমি দেব, ওর ব্যথা কমান। পরিনা, আলমগীর, লতিফা, মজিদ এরা উপস্থিত ছিল। কেউ আমিরকে শান্ত করতে পারছে না। তার চিৎকার কেবিনের সামনে ভিড় জমে যায়। পুরো হাসপাতালে একটা মাত্র চিৎকার ভাসছে, ব্যথা কমাও, ওর ব্যথা কমাও। এখনো কেন কাঁদছে? ডাক্তাররা এতক্ষণ ধরে কি করছে? আমার বউয়ের কিছু হলে আমি সবকটাতে জেলের ভাত খাওয়াবো। ওর চিৎকার চেঁচামেচিতে অতিষ্ঠ হয়ে ওঠে হাসপাতাল। কর্তৃপক্ষ মামলার হুমকি দেয়, একটা বিশৃঙ্খলতা সৃষ্টি হয়। আলমগীর আমিরকে বলে, আমি কি করছিস? মা হতে চাইলে এরকম ব্যথা তো হবেই, এটাই স্বাভাবিক। পরিণা তাসবি পড়ছেন। তিনি চেয়েছিলেন ধাত্রী দিয়ে এই মুহূর্তটা পার করাবেন, কিন্তু আমির বট নিয়ে হাসপাতালে দৌড়ে চলে এসেছে। কে জানে কি হয়? এসব ডাক্তারকে তিনি বিশ্বাস করেন না। একসময় পদ্মজার কান্না থেমে গেল। শিশুর কান্নায় মুখরিত হলো চারিপাশ। আলমগীর সঙ্গে সঙ্গে আমিরকে জড়িয়ে ধরে উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, বাবা হয়ে গেছিস। অজানা এক শিহরণে আমিরের গায়ের লোমকূপ উঠে দাঁড়ায়। এক অদ্ভুত অনুভূতি হতে থাকে। চক্র দ্রুত পথে প্রথমে পদ্মজার সঙ্গে দেখা করলো। পদ্মজা হাসছে। তার হাত ধরে চুমু খেয়ে আমির বলল, ঠিক আছো? পদ্মজা মাথা নাড়ল। দুর্বল গলায় কোনো মতে বলল, ও এসেছে, আমাদের কাছে চলে এসেছে। আমির যখন পরিচাকে দেখলো, একটা সংকোচে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরলো তাকে। মনের ভেতর ঘুরপাক খেতে থাকলো এক আতঙ্ক। এই হাত দিয়ে নিষ্পাপ শিশুটিকে স্পর্শ করলে যদি অপবিত্র হয়ে যায়। পিতা সন্তানকে কোলে নিচ্ছে না, ব্যাপারটা দেখে যখন সবাই বলাবলি করছে, তখন আমি সদ্য ভূমিষ্ঠ সন্তানকে বুকের কাছে আঁকড়ে ধরে। সেদিন কি যে বুঝেছিল, তার ছোঁয়ায় ফুটে ফুটে শিশুটিও সত্যই কালো অন্ধকার ঘিরে ফেলেছিল চারদিক থেকে। স্মৃতি রোমান্ত করে আমিরের কাছে চলে বুকের ভেতরটা হাহাকার করে ওঠে। জীবনের এই কোন স্তরে দাঁড়িয়ে আছে সে? সর্বক্ষণ চিন্তা, ভয়, আতঙ্ক, আফসোস, চাপ, আক্ষেপ, ঘৃণা ঘিরে রাখে। পদ্মজা ছাড়া সুখ বলতে কি আছে তার? সেই সুখকে ধরে রাখতেও ছুটতে হচ্ছে। ছোটার শেষ নেই। দু হাত পিছনে থেকে জড়িয়ে ধরতেই আমি শান্ত হয়ে যাই। পদ্মজা ঘুম ঘুম চোখে বলল, কি করছেন? আমি না ফিরেই বলল, তারা গুনছি। কয়টা গুনলেন? আমির পিঠে মাথা রেখে চোখ বুঝলো ও। আমির বলল, 70টা। কখন ফিরেছেন? অনেকক্ষণ আগে। আমিরের গায়ের ওম গভীরভাবে অনুভব করার জন্য পদ্মজা আর শক্ত করে জড়িয়ে ধরল তাকে। আমির আকাশের দিকে চোখ রেখে বলল, মাঝে মধ্যে কি ইচ্ছে করে জানো? কি? তোমাকে নিয়ে হাঁটতে বের হই, সারা জীবন পাশাপাশি হাঁটতে থাকি। কখনো যেন প্রবীণ না হয়, তৃষ্ণা না লাগে, হাতে হাত রেখে অনন্তকাল হেঁটে যায়। পদ্মজা হাসলো, বলল, অমরত্ব চাচ্ছেন? জনম জনম তোমার সঙ্গে থাকার জন্য অমরত্ব চাই। নশ্বর এই দুনিয়াতে অবিনশ্বর জীবন চাই। আমরা জান্নাতে অনন্তকাল একসাথে থাকবো ইনশাআল্লাহ। এই কথাই আমি থমকে যাই, বুকে কিছু বেঁধে তার। পদ্মজা তারা দেয়, বলুন ইনশাআল্লাহ। আমির বিড়বিড় করে, ইনশাআল্লাহ। পদ্মজা সামনে এসে ওর বুকে মাথা রাখে। আমিরের হাত দুটো রাতের ঠান্ডা বাতাসে বরফের মতো হয়ে গেছে। বর্ষাকালে সুবিধা হচ্ছে সবসময় বাতাস আর বৃষ্টি হয়, তাই তার সময়টা ভালো লাগে পদ্মজার। সে বলল, আজ শেষ রাতে বৃষ্টি হবে তাই না? প্রতিদিনই হচ্ছে। হঠাৎ চোখ মুখ কুচকে ফেলল পদ্মজা। আমিরের মুখের কাছে নাক নিয়ে শুকতে শুকতে বলল, কালো জিরা খেয়েছেন? আমির থতমত খেয়ে বলল, হ্যাঁ খেয়েছি। কেন? এটা কেমন প্রশ্ন? তুমি তো সবসময়ই খেতে বলো, তাই খেলাম। পদ্মজা সুস্নিগ্ধ কণ্ঠে বলল, কিন্তু আপনি তো খান না, কি লুকোচ্ছেন? আমির কিছু বলার পূর্বে পদ্মজা আত্মবিশ্বাস নিয়ে বলল, বাজারে গিয়ে সিগারেট খেয়েছেন। আমির ধরা পড়ে চোরের মতো প্রশস্ত হাসল। গল্প বানানোর চেষ্টা করল না। অপরাধ স্বীকার করার জন্য উদ্যত হতেই পদ্মজা রাগ দেখিয়ে ভেতরে চলে যায়। আমির হৈ হৈ করে উঠল, ক্ষমা করুন রানী, ক্ষমা করুন। এই অদম ভুল করে ফেলেছে, ক্ষমা করুন। সে পিছু পিছু যায়। বাহিরে তখন বাতাসে পাতা দোল খাচ্ছে। রফিক মাওলানা বিস্মিত কাটছে না। ও অবাক হয়ে ভাবছে, এতজন লোক অনুসরণ করেও গত 3 দিনে কাউকে পদ্মজাকে কেন দেখল না? ভার্সিটি, অফিস কোথাও নাকি যাচ্ছে না। দূর থেকে তার লোক 3 দিন পদ্মনীর থেকে আমিরকে গাড়ি করে বের হতেও এবং ফিরতেও দেখেছে, কিন্তু পদ্মজাকে কেউ দেখেনি। কি হচ্ছে ব্যাপারটা? পর্যবেক্ষণ করতে আমিরের বাড়ি থেকে দূরে অন্য একটি বাড়ির ছাদে গিয়ে অবস্থান নেই রফিক। দূরবীন চোখে রেখেছে চোখে। কিছুক্ষণ পর শুটকোট পরে একটা পুরুষ দেহ গ্যারেজে যায়, যেখান থেকে গাড়িতে উঠে জানালা দিয়ে লাগিয়ে দেয়। গাড়ি বের করে চলে যায় অফিসের উদ্দেশ্যে। রফিক সন্দেহ জাগে। দুপুরে আমিরের অফিসে যায় সে। গেটে বিশেষ পাহারাদার ছিল। তারা রফিককে চিনতে পেরে ভেতরে ঢুকতে দিল না। রফিকের সন্দেহ বাড়ে, কিছু তো একটা ঘটেছে, কিন্তু সেটা কি? কি পরিকল্পনা করছে আমির হাওলাদার?
সে অফিসের সামনে এসে ভবনের নিচের জন্য জায়গা দখল করে বসে। কিছুক্ষণ পর আমির বের হয়। পেছন থেকে মুখ না দেখে গেলেও শরীরটা একটু মোটা লাগছিল। আমিরের সঙ্গে রফিকের অনেক দিনের পরিচয়, ও আমিরকে ভালো করে চেনে। আমিরের চটকট পরা লোকটা যখন হেঁটে গাড়িতে ওঠে তখন রফিক চিন্তিত হয় এটা আমির নয়, অন্য কেউ। ওর উচ্চতায় অন্য কেউ। আমির এর বউকে নিয়ে কোথাও ঘাপটি মেরে আছে। অন্য কাউকে আমির সাজিয়ে গত 3 দিন ধরে রুমের মধ্যে রেখেছিল তার লোকদেরকে। রফিক তাৎক্ষণিক বেরিয়ে পড়ে। নতুন করে নতুন শখ সাজতে থাকে। বাথরুমে দৌড়ে গিয়ে হড়বড় করে বমি করতে শুরু করে পদ্মজা। কিছুদিন ধরে ওর শরীরটা খুব একটা ভালো না, মাথা ঘোরায়, বমি পায়। গতকাল বমি করেছিল, তখন আমির বাজারে ছিল। আজ আমির পাশে আছে। পদ্মজাকে বমি করতে দেখে আমির উদ্বিগ্ন হয়ে ওঠে। পদ্মজা সহজে অসুস্থ হয় না, ও স্বাস্থ্য সচেতন নারী। আমির পদ্মজার পিঠে হাত বুলিয়ে দেয়। ভুবনকে ডাকে, ভুবন ভুবন, দৌড়ে গিয়ে বাজার থেকে ডাক্তার নিয়ে আয়। ভুবন দৌড় দিতেই নিচ্ছিল, পদ্মজা আটকায়, যেতে হবে না, সামান্য কারণে ডাক্তার দেখার প্রয়োজন নেই, আমাকে একটু ধরুন, বাথরুমে রুমে যাবো, মাথা ঘুরোচ্ছে। আমির পদ্মজাকে কোলে করে নিয়ে রুমে বিছানায় সাবধানে রাখলো। তোয়ালে ধুয়ে পানি নিংড়ে পদ্মজার ঠোঁটের চারিপাশ মুছে বলল। সারা মুখ লাল হয়ে গেছে, তার চোখে মুখে আতঙ্ক। পুনরায় বলল, কি সমস্যা হচ্ছে আমাকে বলো, কি যন্ত্রণা হচ্ছে? মাথা ঘোরাচ্ছে শুধু, বমি পায় সবসময়, দুর্বল লাগে। আমির যখন ছিল না খাবারের অনিয়ম হয়েছে, এই জন্যই এরকম হচ্ছে। দুপুরেও কম খেয়েছো, দুর্বল তো লাগবেই। তোমার বয়সী মেয়েরা গামলা পরে ভাত খায়, ভাত ভালো লাগে না, উদাস গলায় বলল সে। দুনিয়াতে তো খাবারের অভাব নেই, ভাত ছাড়াও কত কি আছে। তুমি বলো কি খেতে চাও, আমি এনে কত কি আছে। তুমি খালি বলো খেতে চাও, আমি এনে দেব, শুধু পেট ভরে খাবে। পদ্মজা আনমনা হয়ে কি যেন ভাবছে। আমিরের কথাটা কর্ণগোচর হয়নি। আমির ডাকলো, পদ্মজা। পদ্মজা সকচকিত হলো। ধতিপ স্থির হয়ে আমিরের হাত চেপে ধরে নিম্নস্বরে বলল, গত মাসে ঋতুস্রাব হয়নি। পদ্মজা কি বলতে চাচ্ছে বুঝতেই আমিরের সময় লাগলো। তার অবিশ্বাস্য চাহনি দেখে পদ্মজা উঠে বসলো। মিরাকেল হতেই পারে, তাই না? আমির ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। এটা কি সম্ভব? পদ্মজা কখনো মা হতে পারবে না। আমির কিছু বলল না। পদ্মজা পরক্ষণেই ঠোঁট উল্টে বলল, প্রেশার লো হতে হতে পারে, আরো 2 দিন দেখি। আমির কি প্রতিক্রিয়া দেখাবে বুঝতে পারল না। পদ্মজা সন্তানের জন্য লুকিয়ে কাঁদে, পরিচাকে হারানোর দুঃখ কাঁদে, পরিচার খুনিকে ধরতে না পারার কষ্টে কাঁদে। তার বয়সী প্রায় সব মেয়ের কোলে নিজের সন্তান আছে, শুধু পদ্মজার নেই। কেউ মা বলে ডাকে না, ডাক্তার বলেছে কখনো ডাকবেও না। আমির নিজের অজান্তেই মনে মনে চাচ্ছে, সত্যি যেন মিরাক্কেল ঘটে। পদ্মজা মাতৃত্ব থেকে বঞ্চিত হতে পারে না, নাকি সে পেতৃত্ব পেয়ে যাবে বলে সৃষ্টিকর্তা পদ্মজাকে মাতৃত্বের স্বাদ দ্বিতীয়বার দিচ্ছেন না। সব সমস্যার মূলে গিয়ে নিজেকে আসামি মনে হয় তার। আমির মৃদুস্বরে বলল, খাওয়া দাওয়া অনিয়মিত হয়েছে তোমার, এই জন্যই দুর্বল হয়ে গেছো। পুষ্টিকর খাবার বেশি বেশি খেতে হবে, বেশি খেলে মুটিয়ে যাব। তাতে কি তখন সুন্দর লাগবে? আমির না হেসে পারল না। পরিচা যখন পেটে ছিল তুমি তো অনেক স্বাস্থ্যবান ছিলে, কত সুন্দর লাগতো। তখন সুন্দর লাগতো নাকি বেশি এখন? আমির ভেবে বলল, সবসময় সবভাবে সুন্দর তুমি। দুপুর নাগাদ আমির বের হয় বাজারে উদ্দেশ্যে। ওর পরনে লুঙ্গি শার্ট। পদ্মজার জন্য কিছু ফলমূল কিনতে হবে, বাজারে সবকিছু পাওয়া যায় না। নিরাপত্তার জন্য থাকা। এক একজনকে ডেকে কি কি আনতে হবে তার তালিকা দিয়ে শহরের দিকে পাঠায়। নিচে বসে থাকে একটা হোটেলে। টিভিতে লিখন শাহের সিনেমা চলছে। সে কপাল কুঁচকে এখন থেকে বেরিয়ে যায়। বিড়বিড় করে, শালা আমার পিছুই ছাড়ে না, ছাটা পড়ে মোর। পথে সেদিন রাতের কোকড়াচুলের সঙ্গে দেখা হয়। আমির ডেকে বলল, তোর নাম কি? কোকড়াচুলগুলো আগ্রহ নিয়ে আমিরকে দেখল। কোনোরকম প্রতিক্রিয়া না দেখিয়ে বলল, আগুন। আমির শ্রাগ করে বলল, বিরাট নাম, চল কোথাও বসি। এবার আগুন মেজাজ দেখালো, আমি কাউরের হুকুম মানি না। হুকুম? আমির হতবাক হওয়ার গান ধরল। আমার কি সেই সাহস আছে? আগুন বিভ্রান্ত হচ্ছে, বুঝতে পারছে না এই লোককে কোন কাতারে ফেলবে। কেমন রহস্যময়। কোনো এক অদ্ভুত কারণে লোকটাকে সে ভেতরে ভেতরে ভয় পায়। কেন ভয় পাই তা জানে না, না চাইতেও আমিরের সঙ্গে একটা টং দোকানে গিয়ে বসলো। আমির তার কাজে খুব প্রশংসা করলো। সেদিন ছুরি ধরার পদক্ষেপে একটু ভুল ছিল, সেটা কিভাবে ধরতে হয় তা শিখিয়ে দিল। এখনো হতভম্ব হয়ে শুধু দেখলো আর শুনলো। কর পাল্লাতে পড়লো। পদচার রুমে আয়নার নিচে পেট দেখে ভাবছে, সত্যি কেউ এখানে আছে? কোনো মিরাক্কেল কি ঘটবে? ও সৃষ্টিকর্তার বিশ্বাসী, তিনি চাইলে অসম্ভবকে সম্ভব করতে পারেন। পদচার ভাবতে ভালো লাগে, তার ঘর আলো করে কেউ আসবে, যদিও সে নিশ্চিত না, শুধুমাত্র ধারণা। এই ধারণাতেও যেন সুখ। ওবার মাতৃত্বের পরিচাত মাছ স্বাদ পেতে চায়, শুনতে চায় মা ডাক। পরি ডাকার আগেই পাড়ি জমিয়েছিল। মা শব্দটি এক অক্ষরে হলেও তার তাৎপর্য অতুলনীয়। কেউ মা ডেকেছে,
ভেবে পদ্মজা শিহরিত হয়, সুখে ভেসে যায়। বাইরে কাঠ কাটার খটখট শব্দ হচ্ছে। পদ্মজা শাড়ি ঠিক করে নিচতলায় নামে। ভুবন কাঠ কাটছে, সে প্রতিবন্ধী। রকেল বলে, কথাবার্তা একেবারে কম বলে, খুব কম বোঝে, কম শুধু হাসে। সোজা সরল মা হলেও কর্মঠ। পদ্মজা ভুবনকে খুব আদর করে, সবচেয়ে বড় মাছের টুকরোটা খেতে দেয়। ভুবনও পদ্মজার মায়ে পড়ে গেছে, বুবু বলে ডাকে। পদ্মজা অনুভব করতে পারে কতটা ভালোবাসা নিয়ে বুবু ডেকেছে ভুবন। সূর্যের থেকে শুনেছে ভুবন আগে অনেকটা সুস্থ ছিল। যখন ওর 11 বছর, তখন ওর সামনে ওর বড় বোনকে ধর্ষণ করে হত্যা করা হয়। মানসিক আঘাত পেয়ে সেদিন থেকে চুপচাপ হয়ে গেছে ছেলেটা। তারপর থেকে সহজে ভুলে যায়, কোনো পরিস্থিতি দ্রুত করতে পারে না। অত্যন্তঙ্ক আক্রমণ নামক মানসিক রোগে আক্রান্ত সে, ডিসঅর্ডারে ভোগে। হঠাৎ অতিরিক্ত উত্তেজিত হয়ে যায় এবং ভয় পেতে থাকে। মাঝে মধ্যে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে উল্টোপাল্টা কাজও করে বসে।